ক্যামেরা অন্যরকম লাগে। সবাই সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। তো একটু আমাকে কমেন্ট করে জানাই দাও যে আমার লাইভ তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস শুনতে পাচ্ছ না ঠিক মতন, এবং তোমরা সবাই কেমন আছো আমাকে দ্রুত কমেন্ট করে জানাবে। এবং তোমরা আমার এই লাইভের লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে কাইন্ডলি সেন্ড করে দাও। আমি খুব দ্রুতই আমার লাইভ ক্লাসটা শুরু করে ফেলবো। এবং তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা বলে দাও, আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দ্রুত আমাকে জানাই দাও। হ্যাঁ, দ্রুতই শুরু করে ফেলবো। ওকে, ওয়েট, আমি আমার অন্যটা মোবাইল দিয়ে তোমাদের সব কিছু চেক করি। এবং অবশ্যই তোমরা লাইভে জয়েন করবা, যুক্ত হবা। আজকে আমাদের নতুন চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। আর এই চ্যাপ্টারটা এমন যে মানে আজকের ক্লাসটি এরকম যে তুমি যদি আগের ক্লাস নাও করে থাকো, প্রথম ক্লাসটা তুমি যদি নাও করে থাকো, তাও আজকের ক্লাসটা ইনশাল্লাহ বুঝতে পারবা, সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, জাস্ট একটু মনোযোগ দিবা, ইনফরমেশন বা আমি যেসব কথাবার্তাগুলো বলি এগুলো শুনবা, বিশ্বাস করবা, তাহলেই হচ্ছে আমরা এগুলো সলভ করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমি শুরু করি। ওকে, সরি। ওকে, তাহলে সবাই চলে আসছো। তো আমাদের সাথে হচ্ছে অনেকেই যুক্ত লাইভে। আনিকা তাবাসসুম, এশা, আনিকা তাবাসসুম, কয়েক 3-4টা নামই বললাম। আনিকা তাবাসসুম, আবরাজ, সারিদ, নুসরাত জাহান, ওয়াসিমা হাসান, তনুশ্রী পোদ্দার, ওকে, উলফাত, নাওয়ার, নিধি, থ্যাংক ইউ সো মাচ, তাজ, নুসরাত জাহান, হিয়া। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো আজকে আমরা চ্যাপ্টার 8-এর দ্বিতীয় ক্লাস করব, সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা পড়বো হচ্ছে আপেক্ষিক বেগ। হেডলাইন দাও, টপিকের হেডলাইন দাও হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক বেগ। রিলেটিভ ভেলোসিটি কাকে বলে? আপেক্ষিক বেগ খুবই সহজ জিনিস, একজনের সাপেক্ষে অন্যজনের বেগ। আপেক্ষিক বেগ বলতে কি বোঝায়? একজনের সাপেক্ষে অন্যজনের বেগ। আচ্ছা, তো এখন একটু ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে মনে করো আপেক্ষিক বেগ পড়তে গেলে আমরা নর্মালি আমরা ভেক্টর চ্যাপ্টারে, ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারে আমরা আপেক্ষিক বেগ নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। তো আপেক্ষিক বেগ নিয়ে যে আমরা ভেক্টর চ্যাপ্টারে আলোচনা করছিলাম, তো সেখানে কিন্তু বেগের ভ্যালুগুলো ছিল কম। তো আমি একটু দেখাই, একটা এক্সাম্পল দেখাই। তো মনে করো দুইজন ব্যক্তি, ধরো এখানে একজন ব্যক্তি, এই ব্যক্তির নাম হচ্ছে এ ব্যক্তি। ওকে, আচ্ছা, আর এর পাশে মনে করো এখানে আরেকজন ব্যক্তি, এই ব্যক্তির নাম হচ্ছে ধরলাম বি ব্যক্তি। ঠিক আছে, আচ্ছা, তো মনে করো যে এ ব্যক্তি স্থির, মানে এ ব্যক্তির কোনো বেগ নাই, এ ব্যক্তির ভ্যালোসিটি 0। আর বি ব্যক্তি মনে করো হচ্ছে এই বাম দিকে, মনে করো সে ফর এক্সাম্পল 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিচ্ছে। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিচ্ছে। তো এ ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে বি ব্যক্তির বেগ কত, তখন এ ব্যক্তি বলবে যে বি ব্যক্তি আমার নিজের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। বুঝছো? এ ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে বি ব্যক্তির বেগটা কত, এ ব্যক্তি বলবে যে বি ব্যক্তি আমার নিজের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। রাইট? আচ্ছা, তো এবার এইটুক তো তুমি খুবই সহজে বুঝে গেলা এইটুক। আচ্ছা, এখন যদি এইরকম কোনো সিচুয়েশন হয় যে মনে করো এটা হচ্ছে আমার ওই সেই এ ব্যক্তি, আর এটা হচ্ছে আমার বি ব্যক্তি। ওকে, বি ব্যক্তি। তো বি ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার নিজের দিকে। এখন এ ব্যক্তিও নিজেও দৌড়াচ্ছে, তো এ ব্যক্তির বেগ আমি ধরলাম 10 মিটার পার সেকেন্ড, মানে এ ব্যক্তি নিজেরও একটা বেগ আছে। তো এখন যদি প্রশ্ন করা হয় এ ব্যক্তিকে, বলো তো বি ব্যক্তির বেগটা কত? এখন এ ব্যক্তি কিন্তু বি ব্যক্তির বেগটা 2 মিটার পার সেকেন্ড বলবে না। এখন এ ব্যক্তি বি ব্যক্তির বেগকে কিন্তু 2 + 10 অর্থাৎ 12 মিটার পার সেকেন্ড বলবে। কেননা সে নিজেও 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, আবার এই বি এর নিজস্ব বেগও 2। অ্যাকচুয়ালি এ ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয়
যে বি ব্যক্তির বেগটা কত, এ ব্যক্তি বলবে বা এ ব্যক্তির কাছে মনে হবে যে বি ব্যক্তির বেগ হচ্ছে 2 + 10 অর্থাৎ 12 মিটার পার সেকেন্ড। এ ব্যক্তির কাছে বি ব্যক্তির বেগটা কত মনে হবে, 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, খেয়াল করবা, আরেকটা এক্সাম্পল দিই, দেখে নাও আরেকটা এক্সাম্পল। তো এই হচ্ছে মনে করো আমাদের সেই এ ব্যক্তি, আর এটা মনে করো আমার সেই বি ব্যক্তি, বুঝছো? আচ্ছা, তারপরে খেয়াল করবা, বি ব্যক্তি মনে করো বাম দিকে দৌড়াচ্ছে, বাম দিকে, সে ফর এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ড বেগে বি ব্যক্তি বাম দিকে দৌড়াচ্ছে। আবার এ ব্যক্তিও দৌড়াচ্ছে ডান দিকে, এ ব্যক্তিও দৌড়াচ্ছে ডান দিকে। তো এ ব্যক্তি মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, এ ব্যক্তি মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তো এ ব্যক্তি দৌড়ানো অবস্থায় বি ব্যক্তির বেগটা কত বলবে, খেয়াল করবা। এ ব্যক্তি দৌড়ানো থাকা অবস্থায় বি ব্যক্তির বেগটাকে কত বলবে, বলবে হচ্ছে 20 + 10 মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বা 30 মিটার পার সেকেন্ড। তো এ ব্যক্তি নিজে দৌড়ানো অবস্থায় বি ব্যক্তির বেগটা কত বলবে, 30 মিটার পার সেকেন্ড। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, বোঝা গেল ব্যাপারটা। আরেকটা এক্সাম্পল দিই, আরো ভালো ক্লিয়ার হবে, আরো ভালো। তো এই মনে করো আমার সেই এ ব্যক্তি, খেয়াল করবা এ ব্যক্তি। তো এ ব্যক্তি মনে করো ডান দিক বরাবর দৌড়াচ্ছে হচ্ছে সে ফর এক্সাম্পল 22 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে ডান দিকে, 22। আর এটা মনে করো আমার সেই বি ব্যক্তি, খেয়াল করবা এটা আমার বি ব্যক্তি। তো বি ব্যক্তি মুখোমুখি ভাবে মনে করো দৌড়াচ্ছে হচ্ছে সে ফর এক্সাম্পল 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, 8 মিটার পার সেকেন্ড বেগে বি ব্যক্তি দৌড়াচ্ছে। তো এ ব্যক্তির এই ভেলোসিটিকে আমরা VA বলতে পারি 22 মিটার পার সেকেন্ডকে, আর বি ব্যক্তির এই বেগটাকে আমরা VB বলতে পারি 8 মিটার পার সেকেন্ড বেগে। তো এখন প্রশ্ন করলাম, এ ব্যক্তি দৌড়ানো অবস্থায় বি ব্যক্তির বেগটা কত পরিমাপ করবে? এ ব্যক্তি নিজে দৌড়ানো অবস্থায় বি ব্যক্তির বেগটা কিন্তু 22 + 8 অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড পরিমাপ করবে। এই যে বলতেছি এ ব্যক্তির দৌড়ানো অবস্থায় বি ব্যক্তির বেগটা কত পরিমাপ করবে, এটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ। এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ বা এ ব্যক্তি দৌড়ানো অবস্থায় এ ব্যক্তির কাছে মনে হওয়া বি ব্যক্তির বেগ হচ্ছে 22 + 8 অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, বি ব্যক্তির বেগ কত বলতো, এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির ভেলোসিটি বা বেগ হচ্ছে, জাস্ট আমরা যোগ করে দিচ্ছি 22 + 8 মানে হচ্ছে VA + VB, জাস্ট যোগ করলে আমরা রেজাল্টটা বের করতে পারি। তাহলে খেয়াল করে দেখবা VA প্লাস কি বলা যায় বলো তো, VA + VB বলা যায় 22 + 8। ঠিক আছে, আচ্ছা এই যে এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, এটাকে সিম্বলিক্যালি কেমনে লেখে, এটাকে সিম্বলিক্যালি লেখে হচ্ছে, দেখো খেয়াল করবা V এ ব্যক্তির সাপেক্ষে, কার সাপেক্ষে, এ ব্যক্তির সাপেক্ষে, কার সাপেক্ষে, এ ব্যক্তির সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে ডানে লেখা হয়, আর কার বেগ, বি ব্যক্তির বেগ, যার বেগ তাকে বামে লেখা হয় VBA। এটাকে বলা হয় এ ব্যক্তির সাপেক্ষে বি ব্যক্তির বেগ, যার সাপেক্ষে তাকে ডানে লেখা হয়, আর যার বেগ বি এর বেগ তাকে বামে লেখা হয় ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো, VA + VB আমরা বলতে পারি। এইটুকু আমরা মোটামুটি সবাই জানি, ভেক্টর চ্যাপ্টারে পড়ছি, না পড়লে যেভাবে বলতেছি সেভাবে মনে রাখবা। ভেক্টরে এগুলো পড়ছো তোমরা, না পড়লে যেভাবে আমি বলতেছি সেভাবে মনে রাখবা, কারণ জানতে চাওয়ার দরকার নেই, কারণ যেহেতু ভেক্টর তোমার গ্যাপ আছে, গ্যাপ থাকলে সমস্যা নেই, যেভাবে বলতেছি, যেভাবে মুখ দিয়ে আমি বলতেছি মন থেকে সেভাবে বিশ্বাস করবা, তাহলেই হবে। তারপরে খেয়াল করবা এইভাবে সরাসরি যে আমি যোগ করে দিলাম, খুব সহজে আমি যোগ করে দিলাম, তো এই যোগগুলো আমরা সহজে করতে পারতেছি, বাট এইভাবে যোগ করার একটা নিয়ম আছে, মানে একটা শর্ত আছে। এভাবে দুইটা ভেলোসিটি যোগ করে তুমি আপেক্ষিক বেগ বের করতে পারবা তখনই যখন এই বেগের মানগুলো আলোর বেগের কাছাকাছি হবে না। মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা তখনই, নোট লিখবা, এটা তখনই অ্যাপ্লাই করা সম্ভব। এভাবে দুইটা বেগ যোগ করে আপেক্ষিক বেগ বের করা তখনই অ্যাপ্লাই করা সম্ভব, তখনই এটা বোঝা সম্ভব, তখনই যখন আসলে এই যে VA মানে হচ্ছে ভেলোসিটি গুলা, VA আর VB, এই ভেলোসিটির ভ্যালুগুলো হচ্ছে আলোর বেগের চেয়ে, লাইটের ভেলোসিটির চেয়ে অত্যন্ত কম হবে। মানে এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন আলোর বেগের চেয়ে এই বেগের মানগুলো অর্থাৎ VA আর VB এই মানগুলো অনেক 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 কম হবে, আলোর বেগের চেয়ে অনেক অনেক কম হবে, তখন আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি আলোর বেগের সমান বা আলোর বেগের কাছাকাছি হয়, আলোর বেগের 90% বা আলোর বেগের 70% হয়, তখন কি হবে,
তখন কিন্তু আমরা এইভাবে ইয়াগুলা করতে পারবো না, এইভাবে কাজগুলো করতে পারবো না। তো একটা এক্সাম্পল দেখি যে যদি আলোর বেগের কাছাকাছি হয় তখন আমরা এই ফর্মুলাগুলো কেন ইউজ করতে পারবো না। একটা এক্সাম্পল দেখি যে যখন আলোর কাছাকাছি বেগে ভেলোসিটি মানে আলোর কাছাকাছি ভেলোসিটি কাজ করবে তখন আমরা এইভাবে যোগ করে আপেক্ষিক বেগ বের করতে পারবো না, বা এইভাবে এই ফর্মুলা ইউজ করে আপেক্ষিক বেগ বের করতে পারবো না। তো একটা এক্সাম্পল দেখি। তো মনে করো এই একটা কণা, তো এই কণার নাম দিলাম পি কণা, ঠিক আছে। তো পি কণাটা মনে করো ডান দিক বরাবর মুভ করতেছে, পি কণাটা ডান দিক বরাবর মুভ করতেছে, সে ফর এক্সাম্পল 0.0 ধরো হচ্ছে 0.6 সি বেগে, 0.6 সি বেগে। তারপরে মনে করো এটা আমাদের আরেকটা কণা, এটা আমাদের আরেকটা কণা। তো এই কণাটা মনে করো বাম দিক বরাবর মুভ করতেছে, এই দেখো এই বরাবর মুভ করতেছে, বাম দিক বরাবর মুভ করতেছে, বাম দিক বরাবর। তো এই কণাটা মনে করো কিউ কণা, তো কিউ কণার বেগ হচ্ছে সে ফর এক্সাম্পল 0.8 সি, ঠিক আছে। কিউ কণার বেগ মনে করো 0.8 সি। আচ্ছা, তো এখন আমরা মনে করো কিউ কণার সাপেক্ষে পি কণার বেগটা বের করতে চাই। কি বললাম? কিউ কণার সাপেক্ষে পি কণার বেগ, মানে কিউ কণার কাছে মনে হওয়া পি কণার বেগ আমরা বের করতে চাই। তো আমরা কিউ কণার সাপেক্ষে পি কণার বেগটা বের করতে চাই। তো ধরো আমি নিউটনের মানে সনাতন প্রসেসই ধরো আমি অ্যাপ্লাই করবো। কিউ কণার সাপেক্ষে পি কণার বেগ আমরা বের করতে চাই। কার সাপেক্ষে? কিউ কণার সাপেক্ষে, যার সাপেক্ষে এটাকে ডানে লেখে কিউ কণার সাপেক্ষে পি কণার বেগটা বের করতে চাই। কিউ কণার সাপেক্ষে পি কণার বেগটা বের করতে চাই, তাহলে ভিপি কিউ ইজ ইকুয়াল টু, আমরা সিম্পলি যোগ করি, নরমালি আমরা কি করি? যোগ করি। যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, দেখো মুখোমুখি সিচুয়েশন ক্রিয়েট হয়, বা আমরা বলতে পারি একটা বেগ ডানে কাজ করলে আর একটা বেগ বামে কাজ করলে, বা বিপরীতমুখীভাবে দুইটা বেগ কাজ করলে যোগ করে আপেক্ষিক বেগ বের করতে হয়। বিপরীতমুখীভাবে দুইটা ভেক্টর কাজ করলে বা বিপরীতমুখীভাবে দুইটা বেগ কাজ করলে যোগ করে এদের আপেক্ষিক বেগটা বের করতে হয়। তো আমরা যোগ করি, তো যোগ করো 0.6 সি প্লাস কি বলতো প্লাস 0.8 সি, তাহলে যোগ করলে আমরা কত পাবো? 0.6 আর 0.8 যোগ করলে পাবো হচ্ছে 1.4, যোগ করলে পাবো হচ্ছে 1.4 সি পাবা। তাহলে 1.4 সি পেলা, যেটা কিনা অসম্ভব। এই 1.4 সি পাওয়া হচ্ছে অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। কারণ আমাদের দুনিয়ায় আমরা আলোর বেগের চেয়ে বেশি বেগে, দেখো আলোর বেগের 1.4 গুণ, মানে বুঝতেছো আলোর বেগের চেয়েও বেশি। দুনিয়ায় কোনো কিছুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না, বা আলোর বেগের চেয়ে বেশি বেগে আপেক্ষিক বেগও হওয়া পসিবল না। তাহলে এইভাবে কিন্তু এটা হওয়া কখনই পসিবল না। কারণ খেয়াল করবা এই আপেক্ষিক বেগের মানটা কিন্তু সি এর 1.4 গুণ আসতেছে। দুনিয়ায় আমি যদি বলি দুনিয়ায় সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ বেগের লিমিট কত, সেটা হচ্ছে আলোর বেগ বা লাইটের ভেলোসিটি। তো আলোর বেগ যেটা তুমি জানো c is equal to 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ আমার হচ্ছে হাইয়েস্ট ভেলোসিটি। এর থেকে বেশি বেগে কোনো বস্তু চলতে দেখাও সম্ভব না, কোনো বস্তু চলাও সম্ভব না, এটা ফিজিক্সে ধরে নেওয়া হয়। তাই 1.4 সি বা আলোর বেগের 1.5 গুণ, প্রায় অলমোস্ট 1.5 গুণ, 1.4 গুণ, এটা কখনোই সম্ভব না, এটা অসম্ভব। এজন্য নিউটনের বা হচ্ছে কি বলবো আমরা সনাতন প্রসেসীয় পদ্ধতিতে আমরা আসলে এই বস্তুগুলোর আপেক্ষিক বেগ বের করতে পারবো না। যখন কোনো বস্তু কোনো আলোর কাছাকাছি বেগে চলে তখন আমরা এই ল গুলো আমরা ইউজ করতে পারবো না, তখন আমার লতে একটু কারেকশন আনতে হয়, এখন আমরা ওইটাই দেখবো যে লতে আমরা কি কারেকশন আনবো, যেই কারেকশনের ফলে আমরা আসলে যদি দুইটা বস্তু কোনো আলোর কাছাকাছি বেগেও চলে তখন আমরা তাদের আপেক্ষিক বেগটা সহজে বের করতে পারবো। তাহলে দেখি আমরা তাদের আপেক্ষিক বেগটা সহজে আমরা বের করার চেষ্টা করি। খেয়াল করে দেখো এখন আমরা কি করতে চাই, দেখো মন দিয়ে রাখবা। তো এই একটা কণা, তো এই কণাটা মনে করো ডান দিক বরাবর মুভ করতেছে, ডান দিক বরাবর। এই কণাটার নাম ধরলাম পি কণা, বুঝছো? পি কণা, এর বেগ আমি ধরলাম হচ্ছে ভিপি ধরলাম, ওকে বেগ। আচ্ছা, আর একটা কণা, এই কণা ধরলাম হচ্ছে কিউ কণা, বাম দিক বরাবর মুভ করতেছে, বাম দিক বরাবর, যাকে আমি ধরলাম হচ্ছে ভি কিউ কণা, ঠিক আছে? এর বেগটাকে আমি ধরলাম ভি কিউ। ডান দিক বরাবর ভিপি, বাম দিক বরাবর ভি কিউ। তো মনে করো আমি বের করতে চাই পি কণার সাপেক্ষে কিউ কণার বেগটা বের করতে চাই। তো লেখো পি কণার সাপেক্ষে কিউ কণার বেগটা বের করতে চাই। তো খেয়াল করে দেখো কিউ কণার ভেলোসিটি বা বেগটা আমরা বের করতে চাই। আচ্ছা, তাহলে পি কণার সাপেক্ষে কিউ কণার বেগটা কেমনে লিখবো? পি কার সাপেক্ষে? পি কণার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে ডানে লেখে, কার বেগ? কিউ কণার বেগ, তাকে বামে লেখে। ইজ ইকুয়াল টু কারেক্টেড ফর্মুলা আমরা এখন লিখবো, আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে ফর্মুলা এখন লিখবো, আধুনিক মতবাদ অনুসারে ফর্মুলা।
তো ফর্মুলা ডেরিভেশন আমরা দেখাবো না, কারণ ডেরিভেশন হচ্ছে 5-6 পেজ, এটা ডেরিভেশন যদিও বইতেও নাই, ডেরিভেশনে আমরা যাব না, আমরা ডিরেক্টলি ফর্মুলা লিখবো এবং এটার অ্যাপ্লিকেশন আমরা দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা তাহলে এবার দেখবা, এবার তাহলে ভি কিউ পি মানে পি এর সাপেক্ষে কিউ এর বেগ একটু কারেক্টেড করতে হবে বা একটু কারেকশন করতে হবে। কারেকশন হচ্ছে ভি কিউ যোগটা ঠিক আছে, ভি কিউ প্লাস ভিপি যোগ করব ঠিক আছে, কিন্তু এটা টার্ম দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে হচ্ছে 1 প্লাস বেগের গুণফল বাই সি স্কোয়ার, 1 প্লাস বেগের গুণফল বাই সি স্কোয়ার। এই হচ্ছে আমার কারেক্টেড ফর্মুলা, এটা হচ্ছে একেবারে কারেক্টেড ফর্মুলা। যখন দুইটা বস্তুকণা আলোর কাছাকাছি বেগে চলবে বা নর্মাল বেগে চলবে, মানে এটা এই ফর্মুলা সব ক্ষেত্রে ইউজ করতে পারবা, এই ফর্মুলা ইউজ করে তুমি সব ক্ষেত্রে আপেক্ষিক বেগ বের করতে পারবা। যখন দুইটা বস্তুকণা আলোর কাছাকাছি বেগে চলবে তখনও এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। যখন দুইটা বস্তুকণা নর্মাল বেগে চলবে, এই যে আলোর কাছাকাছি না, আলোর বেগের চেয়ে অনেক কম বেগে চলবে, যখন এই দুইটা বস্তুকণা আলোর বেগের চেয়ে অনেক কম বেগে চলবে তখনও এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি আপেক্ষিক বেগটা বের করতে পারবা। অথবা যখন এই দুইটা বস্তুকণা আলোর কাছাকাছি বেগে চলবে তখনও তুমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবা। আর এই ফর্মুলা কখন ইউজ করতে পারবা? যখন দুইটা বস্তুর বেগ বিপরীত দিকে কাজ করে। দেখো, এই বস্তুকণার বেগ ডানে, এই বস্তুকণার বেগ বামে, যখন দুইটা বস্তুকণার বেগ বিপরীত দিকে কাজ করে তখন আপেক্ষিক বেগের এই ফর্মুলাটা, দেখো এই ফর্মুলায় প্লাস ইউজ করতে হয়। তাহলে এটা কখন ইউজ করবা? যখন দুইটা বস্তুকণা বিপরীত দিকে কাজ করবে। তাহলে দুটি বস্তুকণা যদি বিপরীত দিকে কাজ করে, দুটি বস্তুকণা বিপরীত দিকে কাজ করলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া একই দিকে কাজ করলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? খুবই সোজা। মনে করো এই একটা বস্তুকণা ধরো ডান দিকে মুভ করতেছে, ধরো এই বস্তুকণার নাম দাও এ বস্তুকণা, ডান দিকে মুভ করতেছে। তো এই বস্তুকণার বেগ মনে করো VA। এবার যদি একই দিকে মুভ করে, এই বস্তুকণা ডান দিকে মুভ করতেছে, আবার এই মনে করো আরেকটা বস্তুকণা B, এই B বস্তুকণাও ডান দিকে মুভ করতেছে। বি বস্তুকণার বেগটাকে আমি ধরলাম হচ্ছে v অফ b। তো মনে করো তুমি বের করতে চাও বি কণার সাপেক্ষে এ কণার বেগ বের করতে চাও, তাহলে বি কণার সাপেক্ষে বা বি এর সাপেক্ষে তুমি বি এর সাপেক্ষে এ এর বেগ বের করতে চাও, এ এর বেগ বের করতে চাও, এ এর বেগ বের করতে চাও। ঠিক আছে, ফর্মুলা একেবারে সেম, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস হবে, একেবারে সেম। বি কণার সাপেক্ষে এ কণার বেগ, এটাকে আমরা সিম্বলিক্যালি কেমনে লিখবো? কার সাপেক্ষে? বি কণার সাপেক্ষে, তাকে ডানে লিখতে হয়। কার বেগ? এ কণার বেগ, তাকে বামে লিখতে হয়। তাহলে বি কণার সাপেক্ষে এ কণার বেগ, তাহলে খেয়াল করবা জাস্ট ফর্মুলায় মাইনাস হবে। আরেকটা ব্যাপার, এখানে দেখবা কার সাপেক্ষে বলছে, খেয়াল করবা বি এর সাপেক্ষে বলছে, যার সাপেক্ষে বলছে তার আগে মাইনাস দিবা, যার সাপেক্ষে বলছে তার আগে মাইনাস দিবা, তার আগে মাইনাস দিবা, তাহলেই হয়ে যাবে, তার আগে মাইনাস দিবা। কার সাপেক্ষে বলছে? বি এর সাপেক্ষে বলছে, তাহলে এর আগে মাইনাস দিব। আমি কেমনে করব? VA মাইনাস VB লিখবো, VB মাইনাস VA না, কারণ বি এর সাপেক্ষে, তাই বি এর বেগের আগে মাইনাস দিলাম, ডিভাইড বাই 1 মাইনাস VA BB বাই আলোর বেগের স্কোয়ার। বলো বুঝতে পারলাম কিনা? বলো এইটুকু বুঝতে পারলাম কিনা? একটু কমেন্টে জানাও, দ্রুত এখন কমেন্টে জানাও। এই নিচে যাও না, এই নিচে যাও না, আপনি নিয়ে নাও, কোথায় যাচ্ছে, ছোট মানুষ তো। আচ্ছা, তো দেখে নাও, তো এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাও। এই দুটা ফর্মুলা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলা দুটা ইউজ করে এটা কখন ইউজ করতে পারবো? যখন একই দিকে দুটা বস্তুকণা মুভ করবে, একই দিকে, যখন একই দিকে দুটা বস্তুকণা মুভ করবে তখন আমরা আপেক্ষিক বেগের এই ফর্মুলাগুলো ইউজ করব। এটা হচ্ছে সনাতন প্রসেসের ফর্মুলা। এই ফর্মুলা শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে আলোর কাছাকাছি বেগে মুভ না করলে। আর এই ফর্মুলাগুলা যখন দুটা বস্তুকণা আলোর কাছাকাছি বেগে মুভ করবে তখন অ্যাপ্লাই করা যাবে, আর মুভ না করলেও অ্যাপ্লাই করা যাবে। আর এখন ভাই এটা কেন হলো, ভাই এর প্লাস কেন হলো, এই প্রশ্ন করা এখন অবান্তর, কারণ এই প্লাস কেন হলো এটা আসলে বিশাল বড় ব্যাখ্যা আমরা ভেক্টরে পড়ছি। ঠিক আছে, না পড় মানে না, তুমি না পড়ে থাকো, আমি যেভাবে বলতেছি সেভাবে মনে রাখবা। ভাই এই সূত্র কেমনে আসলো? ডেরিভেশন 5-6 পেজের, আমি কওয়াতে চাচ্ছি না। হ্যাঁ, তো এবার আমরা হচ্ছে যে, তো জাস্ট এই দুটা কি, যেখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, এমসিকিউতে আসে, এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, বুঝছো? এখান থেকে এমসিকিউতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি।
তো আমাদের বলছে, খেয়াল করবা, লেখো প্রথম ম্যাথ প্রবলেম। লিখবা দুটি ইলেকট্রন পরস্পর একই দিকে 0.8 সি এবং 0.5 সি বেগে চলাচল করে, তারপর লিখবা তাদের মধ্যকার আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাদের মধ্যকার আপেক্ষিক বেগ কত হবে, এটা আমাদের বের করতে বলছে। আপেক্ষিক বেগ কত হবে তাদের মধ্যকার। দুটি ইলেকট্রন পরস্পর একই দিকে 0.8 সি এবং 0.5 সি বেগে চলাচল করে, তাদের মধ্যকার আপেক্ষিক বেগ কত হবে, করে ফেলো। আল্লাহ, দেখে নাও। ওকে, তো একটু বলি, আমাদের এখানে কি বলছে, দুইটা ইলেকট্রন পরস্পর একই দিকে, তাহলে সলিউশনে চলে যাই, সলভে চলে যাই। তাহলে দুইটা ইলেকট্রন পরস্পর একই দিকে, তো মনে করো এই একটা ইলেকট্রন মনে করো ডান দিক বরাবর মুভ করতেছে, ডান দিক বরাবর ধরো 0.8 সি বেগে, প্রথম ইলেকট্রনটা 0.8 সি বেগে মুভ করতেছে, এই যে এ, ঠিক আছে, এ মনে করো এ ইলেকট্রন। আর এটা মনে করো আরেকটা ইলেকট্রন, মনে করো বি ইলেকট্রন, এটা একই দিকে বলছে না, তাহলে ডান দিক বরাবর ধরো 0.6 সি বেগে মুভ করতেছে। তাহলে একই দিকে মুভ করলে আমাকে বলো ফর্মুলায় যোগ হয় না মাইনাস হয়, বলো ফর্মুলায় প্লাস হবে না মাইনাস হবে। তো আমাদের আপেক্ষিক বেগ বের করতে বলছে, ফর্মুলায় প্লাস হবে না মাইনাস হবে, বলো তো ফর্মুলায়, বলো তো কি হবে। আচ্ছা ফর্মুলা আগে এটা বলো যে ফর্মুলায় কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, বলো। হ্যাঁ ধারণা লাগছে, বলো। অবশ্যই ফর্মুলায় মাইনাস হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু বলা নাই যে কার সাপেক্ষে কার বেগ, এখানে কিন্তু বলা নাই যে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রনের বেগ বের করো, অথবা দ্বিতীয় ইলেকট্রনের সাপেক্ষে প্রথম ইলেকট্রনের বেগ বের করো, এমন কিছুই বলা নাই। না বলা থাকলেও সমস্যা নেই, খেয়াল করবা এখানে কিন্তু বলে দেওয়া নাই যে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক বেগ বের করো, নাকি দ্বিতীয় ইলেকট্রনের সাপেক্ষে প্রথম ইলেকট্রনের আপেক্ষিক বেগ বের করো, এই দুইটার একটাও কিন্তু বলে দেওয়া নাই। যদি বলে দেওয়া না থাকে আমরা কমন সেন্স দিয়ে করব। কমন সেন্সটা কি? কমন সেন্স হচ্ছে তুমি তো শিওর যে বিয়োগ করতে হবে, বেগ বিয়োগ করতে হবে। তো বিয়োগ তুমি করো কেমনে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো। তাহলে v ইজ ইকুয়াল টু, v মানে আপেক্ষিক বেগ, v ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, v ইজ ইকুয়াল টু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। বড় কে 0.8, তাহলে বড় সংখ্যা থেকে 0.5, এটা 0.5 সরি 0.5 সি। তাহলে আমরা কি করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিব। তাহলে বড় সংখ্যা হচ্ছে 0.8 সি মাইনাস ছোট সংখ্যা 0.5 সি ডিভাইড বাই বেগের বিয়োগফল ডিভাইড বাই 1 মাইনাস বেগের গুণফল, 1 মাইনাস বেগের গুণফল ডিভাইডেড বাই সি স্কয়ার। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এই যে আমাদের আপেক্ষিক বেগ বের করা হয়ে গেছে। তাহলে এখান থেকে কি করবা, এখান থেকে 0.8 মানে সি কমন নিলে কি হবে, 0.8 মাইনাস 0.5, যদি আমি উপর থেকে সি কমন নেই, আর নিচে খেয়াল করবা, নিচে আমার কিন্তু দেখো এখানে দুইটা সি আছে, এ একটা সি কাটা, সি স্কয়ারের সাথে কিন্তু কাটা, সি স্কয়ারের সাথে। তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে 1 মাইনাস 0.8 গুণ 0.5। এখান থেকে কিন্তু আমরা আপেক্ষিক বেগ ভিটা বের করতে পারবো। 0.8 মাইনাস 0.5 মানে 0.3 ইন্টু সি মানে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই কত বলতো 1 মাইনাস 0.8 গুণ 0.5, তাহলে এত মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার আপেক্ষিক বেগ, আমরা বের করে ফেললাম। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো এখন আমাকে একটু বলবা যে ভাইয়া এটা আসলে কি, এই যে আপেক্ষিক বেগটা বের করলেন আপনি, এটা তো হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। তো যদি তোমাদের প্রশ্ন করি যে ভাইয়া এটা আসলে কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ, মানে এটা কি বের হয়েছে, এটা কি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের হয়েছে, নাকি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের হয়েছে? একটু কমেন্টে জানাও তো।
এটা কি হবে? এটা কি ভি এ বি হবে নাকি ভি বি এ হবে? কি হবে আমাকে কমেন্টে জানাও। এখানে কি হবে বলো? এখানে কি ভি এ বি হবে নাকি ভি বি এ হবে? একটু কমেন্টে জানাও। কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ বের করে ফেলছি মনের অজান্তেই। ভাই এখানে কি আমি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করছি নাকি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করছি? কি বের করছি একটু কমেন্টে জানাও। বলো। ওয়ালাইকুম আসসালাম শাফিন, কি অবস্থা? বলো, বুঝতে পারলাম কিনা এটা বলো। এক্স্যাক্টলি এখানে আমরা খেয়াল করবা, এখানে কিন্তু কার আগে মাইনাস হয়েছে? 0.5 এর আগে মাইনাস হয়েছে। 0.5 কার বেগ? বি এর বেগ। যার সাপেক্ষে তার আগে মাইনাস হয়। দেখো, যার সাপেক্ষে তার আগে মাইনাস হয়, তাহলে কার সাপেক্ষে? 0 মানে বি এর সাপেক্ষে। তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে ভি এ বি হবে। বি এর সাপেক্ষে এ এর বেগ, ঠিক আছে? বি এর সাপেক্ষে এ এর বেগ হবে। এক্স্যাক্টলি বি এর সাপেক্ষে এ এর বেগ। তাহলে ভি কি হবে বলো তো? যার সাপেক্ষে, ঠিক আছে, যার সাপেক্ষে সে ডানে থাকে, যার সাপেক্ষে সে ডানে থাকে বি, বি এর সাপেক্ষে এ এর বেগ, যার বেগ সে বামে থাকে। দেখো ভি এ বি, বোঝা গেল কিনা বলো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই হচ্ছে আমাদের কাহিনী। খুবই সহজ ছিল এই ম্যাথটা, আমরা খুবই সহজ ছিল এটা, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এবার যদি উল্টাটা বলে, এরকম বলে যে দুটা ইলেকট্রন পরস্পর বিপরীত দিকে, খেয়াল করবা, পরস্পর মুখোমুখি লিখবা, দুটি ইলেকট্রন পরস্পর মুখোমুখি, মুখোমুখি, দুটি ইলেকট্রন পরস্পর মুখোমুখি যদি 0.8 এবং 0.5 বেগে চলাচল করে, তাহলে আমাদের বের করতে বলছে দ্বিতীয় ইলেকট্রনের সাপেক্ষে, দ্বিতীয় ইলেকট্রনের সাপেক্ষে, দ্বিতীয় ইলেকট্রনের সাপেক্ষে প্রথম ইলেকট্রনের বেগ কত? প্রথম ইলেকট্রনের বেগ কত হবে বা ভেলোসিটি কত হবে? খুবই সহজ, এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে আসে। বেগ কত হবে, এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে আসে। তো লিখে নাও, দুটি ইলেকট্রন পরস্পর মুখোমুখি 0.8 এবং 0.5 বেগে যদি চলাচল করে, তাহলে আমি যদি সলভে চলে যাই, সলভে মুখোমুখি, মুখোমুখি মানে কি খেয়াল করবা, দুইটা ইলেকট্রন, তাহলে এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন ধরলাম, এ ইলেকট্রন, ঠিক আছে? তাহলে খেয়াল করবা, এই মনে করো ডান দিক বরাবর যাচ্ছে 0.8 বেগে, মুখোমুখি মানে এভাবে সামনাসামনি আসবে, এভাবে এইভাবে আসবে, মুখোমুখি মানে এইভাবে আসবে। দেখো এখানে আমাদের আর একটা ইলেকট্রন ধরলাম বি ইলেকট্রন, খেয়াল করে দেখবা, এ হচ্ছে বাম দিক বরাবর 0.5 বেগে মুভ করবে, মুখোমুখি মানে বুঝতেছো? দেখো এইভাবে করে তারা আসতেছে, তাহলে এইভাবে করে তারা আসতেছে। তো আমাদের কি বের করতে বলছে যে দ্বিতীয় ইলেকট্রনের সাপেক্ষে প্রথম ইলেকট্রনের বেগ কত? তাহলে মনে করো বি এর সাপেক্ষে এ এর বেগ বের করতে বলছে, তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করতে বলছে, তাহলে বি এর সাপেক্ষে এর বেগ, তাহলে বি এর সাপেক্ষে এর বেগ বের করতে বলছে, তাহলে বি যার সাপেক্ষে সে ডানে আর যার বেগ সে হচ্ছে বামে, তাহলে দেখো বি এর সাপেক্ষে এর বেগ। আচ্ছা, ফর্মুলা এখন আমরা যোগ করব না বিয়োগ করব? আমরা অবশ্যই যোগ করব, ফর্মুলায় কিন্তু এখন আমরা বিয়োগ করব না, যোগ করব। কেন যোগ করব? কারণ দেখো দুইটা ভেক্টর বিপরীতমুখী ভাবে কাজ করতেছে, একটা ডানে একটা বামে, তাহলে ফর্মুলায় আমরা যোগ করব, ফর্মুলায়, তাহলে ফর্মুলায় আমরা যোগ করি, তাহলে খেয়াল করবা উপরে লিখবো বেগের যোগফল, তাহলে বেগের যোগফল 0.8c প্লাস 0.5c, আর নিচে আমরা লিখবো হচ্ছে 1 প্লাস বেগের গুণফল বাই সি স্কয়ার, 1 প্লাস বেগের গুণফল, 1 প্লাস বেগের গুণফল বাই সি স্কয়ার। এই হচ্ছে গেল। এখান থেকে খুব সহজে তুমি বের করতে পারবা। উপর থেকে সি কমন নাও, তাহলে সি কমন থাকবে হচ্ছে 0.8 প্লাস 0.5, তাহলে 0.8 প্লাস 0.5, আর নিচে কিন্তু কাটাকাটি চলে যাবে, খেয়াল করবা 1 প্লাস দেখো সি সি আর নিচে সি স্কয়ার কাটাকাটি যাবে, তাহলে উপরে দুইটা সি আর নিচে সি স্কয়ার কিন্তু কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস 0.8 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0.8 ইন্টু 0.5। তো এখান থেকে সামথিং মিটার পার সেকেন্ড তুমি নিজে ইজিলি বের করতে পারবা। বোঝা গেল কিনা বলো? বোঝা গেল কিনা বলো? আরে কে বলছে আলোর বেগের থেকে বেশি হয়? বেগ আলোর বেগের থেকে বেশি হয় কে বলছে ভাইয়া? কে বলছে আলোর বেগ থেকে বেশি হয়? কখনো বেশি হবে না, আলোর বেগের থেকে বেশি কোনোদিনও হবে না ভাই, আলোর বেগের থেকে বেশি কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না বলে তো এইসব নিচের এই ফ্যাক্টরটা, নিচে একটা ভাগ হচ্ছে, ফ্যাক্টর ভাগ হচ্ছে, বড় একটা ফ্যাক্টর ভাগ হচ্ছে। তো যাই হোক, বুঝলাম কিনা বলো? এটা 2 নম্বর ম্যাথ ছিল, এটা 2 নম্বর ম্যাথ ছিল। আর এটা খুব ফেমাস ম্যাথ করাবো, আরে সাবিয়া খানম নাকি, কি অবস্থা?
আমার ডিপি কই, যাই হোক এনিওয়ে। তো খেয়াল করো 2 নাম্বার শেষ। এবার লিখবা 3 নাম্বার। 3 নাম্বার কোশ্চেনটা খুব ফেমাস কোশ্চেন, এটা অনেক জায়গায় আসছে, এটা বোর্ড পরীক্ষা পর্যন্ত আসছে। বলছে যে 3 নাম্বার কোশ্চেন, দুটি ফোটন কণা পরস্পর মুখোমুখি সি বেগে অগ্রসর হলে দুটি ফোটন কণা পরস্পর মুখোমুখি সি বেগে অগ্রসর হলে, সি বেগে একটি ফোটন কণার সাপেক্ষে অন্য ফোটন কণার বেগ কত হবে? এটা এমসিকিউ, বেগ কত হবে। তো এটা হচ্ছে একটা এমসিকিউ। তো অপশন নাম্বার এ আমাদের বলছে 0, অপশন নাম্বার বি আমাদের বলছে সি, অপশন নাম্বার সি আমাদের বলছে c/2, অপশন নাম্বার ডি আমাদের বলছে 2c। বলো কোন অপশন হবে, বলো কোনটা হবে? বলো কোনটা হবে? অপশন নাম্বার ডি 2c, তাই তো? অপশন নাম্বার সি c/2। খুবই ফেমাস প্রশ্ন, এটা খুবই ফেমাস প্রশ্ন, এটা অনেক জায়গায় বোর্ড পরীক্ষা আসছে, অনেক জায়গায় খুবই রকস্টার একটা প্রশ্ন, আর অ্যাডমিশন টেস্টও আসছে। এটার উত্তরটা পারলে মুখস্থ রেখো, আমি সলিউশন দেখা দিচ্ছি। নিচে 2c লেখা, ওকে। আচ্ছা, যখন অফলাইনেও করেছিলাম ম্যাক্সিমামই 2c বলছিল, এই ম্যাথটা যখন অফলাইনে করেছিলাম ম্যাক্সিমামই 2c বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে হচ্ছে সি, উত্তর হবে হচ্ছে সি। দেখাই দিই কেমনে হবে, খেয়াল করবা। দুইটা ফোটন কণা মানে আলোর কণা সি বেগে যাবে। তো মনে করো এ একটা ফোটন কণা আর এ আর একটা ফোটন কণা সি বেগ, আলোর বেগ, ফোটন কণা মানে আলোর কণা। তো এই ফোটন কণা মনে করো ডান দিক বরাবর যাচ্ছে সি বেগে, এই ফোটন কণা মনে করো বাম দিক বরাবর যাচ্ছে সি বেগে, মুখোমুখি তো না, মুখোমুখি সি বেগে। দুইটা ফোটন কণা মানে আলোর কণা আর কি, সি বেগে। এটা বলছে একটার সাপেক্ষে অন্যটার আপেক্ষিক বেগ বের করো। তো মুখোমুখি হলে বা একটা ডানে যাচ্ছে একটা বামে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগের ফর্মুলায় যোগ হবে না মাইনাস হবে? অবশ্যই বলবা যোগ হবে, কারণ একটা ডানে যাচ্ছে একটা বামে যাচ্ছে, তাহলে যোগ হবে। তাহলে আপেক্ষিক বেগ আমরা বের করতেছি, আপেক্ষিক বেগ ভি, তাহলে আপেক্ষিক বেগ ভি, তাহলে ভি হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ, তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে আমরা ভি। তাহলে ভি এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যোগ করতে হয় বেগের যোগফল, তাহলে বেগের যোগফল করি, তাহলে বেগের যোগফল c প্লাস সি ডিভাইড বাই 1 প্লাস বেগের গুণফল বাই সি স্কয়ার, বেগের গুণফল, তাহলে বেগের গুণফল 1 প্লাস বেগের গুণফল বাই সূত্রের সি স্কয়ার, 1 প্লাস বেগের গুণফল বাই সূত্রের সি স্কয়ার। বুঝলা? আচ্ছা, তারপরে খেয়াল করবা এখান থেকে c প্লাস সি মানে কত? 2ic, আর নিচে খেয়াল করবা 1 প্লাস উপরে c গুণ c মানে c স্কয়ার, উপরে c গুণ c মানে c স্কয়ার, নিচে c স্কয়ার সাথে কাটাকাটি গিয়ে এই পাশে থাকবে হচ্ছে 1, থাকবে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2ic/2, তাহলে এখান থেকে কত থাকবে বলো তো? অ্যানসারটা c থাকবে। তাহলে আপেক্ষিক বেগের ভ্যালুটা কত? c, এজন্য উত্তরটা কত হবে? c। আচ্ছা, তোমরা আমি বুঝলাম না, অনেকে 2ic বলছো কেন ভাই? আমি তো এটাকে বললাম যে আলোর বেগের দ্বিগুণ, কোনোদিন কি পসিবল? অনেকে 2ic উত্তর দিছো, বাট কেন 2ic উত্তর দিছো কেন? কারণ 2ic কে হওয়া কখনো পসিবল? কখনো 2ic হওয়া পসিবল না, কখনো আলোর বেগের থেকে বেশি বেগ হওয়া কি না বলো তো? কখনো আলোর বেগের থেকে বেশি হওয়া পসিবল না। তো অবশ্যই আলোর বেগের থেকে বেশি হওয়া কোনো বস্তুর বেগ পসিবল না। এটা মার্কার দাও তো, মার্কার, কালো মার্কার। কখনো আলোর বেগের থেকে বেশি বেগ হওয়া পসিবল না। তো ডাবল বেগ হওয়া কি ভাই? তুমি কি দুনিয়া উল্টায় ফেলবা? কিয়ামত টেনে আনবা নাকি? হ্যাঁ, কখনো কিয়ামত টেনে আনবা?
তো যাই হোক, এনিওয়ে এই হচ্ছে আমাদের কথা। থ্যাংক ইউ। আমার একটু চা দিবা, চায়ের গন্ধ পাচ্ছি। আচ্ছা, তো বুঝলাম আমরা। এরপরের ম্যাথ লেখো, এরপরের ম্যাথ 4 নাম্বার ম্যাথ, এগুলা এমসিকিউতে আসবে, বুঝছো? আচ্ছা, 4 নাম্বার ম্যাথটা খুব স্মার্ট একটা ম্যাথ, 4 নাম্বার ম্যাথটা। তো 4 নাম্বার ম্যাথটা অনেক স্মার্ট একটা ম্যাথ, 4 নাম্বার ম্যাথটা। তো আমাদের বের করতে হবে, লিখবা 170 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলছে। 100 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলছে। গাড়ির হেডলাইট অন করা হলে গাড়ির হেডলাইট অন করা হলে গাড়িতে বসে থাকা ড্রাইভারের সাপেক্ষে হেডলাইটের বেগ কত হবে? লিখে নাও, দ্রুত লিখে নাও। ও রবিন, তাই নাকি? আমি জানি অনেকে এক যোগ করে নাই, জানি। কি পারবা এটা? উত্তর বলো, কত আসবে? উত্তর বলো। আল্লাহ ফেরদৌস। ওকে, ঝাপসা না, একদম পারফেক্ট দেখা যাচ্ছে। তোমার নেটের সমস্যা। আচ্ছা, তো কি বলছে, আমরা সলিউশনে যাই। খুবই মজার ম্যাথ এবং খুবই সহজ ম্যাথ, খেয়াল করবা। একটা গাড়ি আঁকো, মনে একটা গাড়ি আঁকো। তো মনে করো এই হচ্ছে তোমার গাড়ি, ঠিক আছে? BMW, ঠিক আছে? ইনশাল্লাহ ভবিষ্যতে BMW গাড়িতে করে আব্বু আম্মুকে চড়াবা। এই হচ্ছে BMW গাড়ি, ওকে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করে খুব ভালো জায়গায় চান্স পাবা, তারপর সেখান থেকে গুগলে জব হয়ে যাবে বা নাসায় জব হয়ে যাবে, ঠিক আছে? তারপর সেখান থেকে গাড়ি কিনবা। এই হচ্ছে গাড়ি। তারপর সেই গাড়িতে বসে আলোর মাপবা, বেগ মাপবা, লাইটের বেগ মাপবা, যে লাইটের বেগ কেমন হয় তোমার সাপেক্ষে। কোন তো কাজ কাম নাই নাকি? আচ্ছা দেখো, তো এই হচ্ছে তুমি গাড়িতে বসে আছো, খুব খুশি, হ্যাপি। আচ্ছা, তো গাড়ির সামনে লাইট থাকে, এই যে সামনে লাইট, তো গাড়ির সামনে লাইট থাকে, হেডলাইট। আচ্ছা, তো গাড়ির এই হেডলাইট অন করা হয়েছে। তাহলে হেডলাইট অন করা মানে কি? হেডলাইট অন করা মানে কি? এখান থেকে আলোর কণা বের হবে, আলোর কণা। হেডলাইট অন করার অর্থ কি? হেডলাইট অন করার অর্থ হচ্ছে, আম্মু দেখো এই খালি এখানে চলে আসতেছে, এর একটু ধরো, বিড়ালকে একটু ধরো, আমার তার ধরে টানাটানি করতেছে। ধরুন, এই দেখো একটু, এই দেখো। আচ্ছা, তোমার কাছে রাখো। তো খেয়াল করবা কি বললাম। তো হেডলাইট অন করার অর্থ কি? এখান থেকে আলোর কণা বের হবে, হেডলাইট অন। হেডলাইট অন করার অর্থ হচ্ছে এখান থেকে আলোর কণা বা লাইটের কণা বের হবে। হেডলাইট অন করার অর্থ এখান থেকে লাইটের কণা বা আলোর কণা বের হবে সি বেগে, রাইট? আচ্ছা, সি বেগে। আর পুরো গাড়িটা চলতেছে হচ্ছে, মনে করো কারের ভেলোসিটি বা গাড়ির ভেলোসিটি, পুরা কার বা তুমি পুরা কার চলতেছে 170 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা হচ্ছে আমার কারের ভেলোসিটি, কারের বেগ ভিসি, কারের ভেলোসিটি ভিসি। কারের বেগ হচ্ছে কত? 170 কিলোমিটার পার আওয়ার বেগ। তো যাই হোক, কারের বেগ। আচ্ছা, তো আমাকে বের করতে বলছে গাড়িতে বসে থাকা ড্রাইভারের সাপেক্ষে, মানে গাড়ির সাপেক্ষে। ড্রাইভার তো গাড়ির মধ্যে বসে আছে, কারের সাপেক্ষে হেডলাইটের বেগ আমাদের বের করতে বলছে। কারের সাপেক্ষে হেডলাইট
এর বেগ বের করতে বলছে, তাহলে কারের সাপেক্ষে হেডলাইটের বেগ। লিখে নাও গাড়ির সাপেক্ষে হেডলাইটের বেগ। তো গাড়ির সাপেক্ষে বা গাড়ির ড্রাইভারের সাপেক্ষে, তো গাড়ির ড্রাইভারের সাপেক্ষে হেডলাইটের বেগ, হেডলাইটের বেগ, গাড়ির ড্রাইভারের সাপেক্ষে হেডলাইটের ভেলোসিটি বা বেগটা কত, গাড়ির ড্রাইভারের সাপেক্ষে হেডলাইটের বেগ। তো এটা আমরা কেমনে বের করবো, কার সাপেক্ষে, আচ্ছা একই দিকে না, দেখো একই দিকে, তাহলে ভেলোসিটি কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো একই দিকে, এটাও যে দিকে এটাও সেম দিকে, দুটা বেগ একই দিকে কাজ করলে বিয়োগ করে বের করতে হয়, তাহলে বিয়োগ করবো। তাহলে বিয়োগ করবো কেমনে, দেখো কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বলছে, কারের সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়, তার আগে মাইনাস হবে, সি মাইনাস ভিসি, তাহলে কি হবে সি মাইনাস ভিসি বিয়োগফল ডিভাইড বাই 1 মাইনাস গুণফল বাই সি স্কোয়ার, 1 মাইনাস বেগের গুণফল বাই কি বলতো, বেগের গুণফল বাই সি স্কোয়ার। বুঝলাম ব্যাপারটা, বুঝলাম। আচ্ছা তারপরে খেয়াল করবা এখান থেকে কি আসবে, সি মাইনাস ভিসি ডিভাইড বাই সি মাইনাস ভিসি ডিভাইড বাই 1 প্লাস সি ভিসি বাই সি স্কোয়ার, তাই তো? তাহলে উপরের একটা সি আর নিচের সি স্কোয়ারের একটা সি কাটা, থাকবে হচ্ছে উপরে আমার ভিসি বাই সি, রাইট? আচ্ছা তারপরে খেয়াল করবা সি মাইনাস ভিসি আর নিচে আমি যদি সি লসাগু নেই, তাহলে সি লসাগু নিলে কি থাকবে, সি মাইনাস ভিসি থাকবে না? সি যদি আমি লসাগু নেই তাহলে এখানেও সি মাইনাস ভিসি, এখানেও সি মাইনাস ভিসি। একটু খেয়াল করে দেখবা সি মাইনাস ভিসি কাটা, তাহলে এই সিটা উপরে গিয়ে থাকবে হচ্ছে সি। এটাই হচ্ছে আমার উত্তর। উত্তরটা কি বলতো, আপেক্ষিক বেগটা হবে সি। তাহলে গাড়ির ড্রাইভারের কাছে এই লাইটের বেগটা কত বলে মনে হবে, গাড়ির ড্রাইভারের কাছে এই লাইটের বেগটা এই সি বেগ বলেই মনে হবে, গাড়ির ড্রাইভারের কাছে এই লাইটের বেগটা সি বেগ বলেই মনে হবে। বলো বুঝতে পারলাম কিনা? কোন কোশ্চেন আরেকবার বলো ভাইয়া, একটু কোশ্চেনটা বলো। ভাইয়া আলোর গতিতে অন্য কোনো কিছু আসে যেটা, বুঝি নাই তোমার প্রশ্ন, কেন জানি আমার এখানে কোশ্চেন দেখা যায় না। বলো বুঝতে পারলাম কিনা? ভাইয়া আলোর গতিতে অন্য কোনো কিছু আসে, ভাইয়া আলোর গতিতে অন্য কোনো কিছু আসে যেটা, তারপর কি আরেকবার কমেন্ট করো। দেশি ইশতাক রহমান, দেশি, সবাই দেশি। এটা কি বুঝছি আমরা? আচ্ছা তো এবার আমরা পড়বো হচ্ছে, লেখো আপেক্ষিক বেগ টাইপের ম্যাথটা শেষ। এবার আমরা পড়বো হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন। হেডলাইন দাও, দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন। হেডলাইন দাও দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা বলতে পারো এটাকে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তো এটা খুব মজার একটা টপিক, খুবই মজার টপিক, এটা খুবই মজা এবং খুবই সহজ। মনে করো, আমার কথা চিন্তা করো, আমি দাঁড়ায় আছি ফ্লোরের উপর, আমার সামনেটা মার্কার আছে, এই মার্কারটাও চুপ করে বসে আছে আমার সামনে, মনে করো এই মার্কারটা চুপ করে বসে আছে আমার সামনে, আমি দাঁড়ায় আছি ফ্লোরের উপর, দাঁড়ায় আছি এভাবে পকেটে হাত দিয়ে দাঁড়ায় আছি, মার্কারটা আমার সামনে আছে। আমি যদি এই মার্কারটার দৈর্ঘ্য মাপি, আমি যদি এই মার্কারটার দৈর্ঘ্য পরিমাপ করি, সেই পরিমাপকৃত দৈর্ঘ্যের ভ্যালু হবে এল নট। মনে রাখবা, সেই পরিমাপকৃত দৈর্ঘ্যের ভ্যালু হবে এল নট। খুব মন দিয়ে শুনবা। তো এই হচ্ছে আমাদের একটা ভূমি বা ফ্লোর। এই ফ্লোরে তুমি দাঁড়ায় আছো, তুমি চুপ করে দাঁড়ায় আছো, একটু হাসতেছো। তোমার সামনে মনে করো একটা লাঠি আছে, এই হচ্ছে লাঠি, এই হচ্ছে তোমার সামনে একটা লাঠি শায়িত অবস্থায় আছে, লাঠি, ঠিক আছে, লাঠি। তুমি যদি এই লাঠিটার দৈর্ঘ্য পরিমাপ করো, সেই পরিমাপকৃত দৈর্ঘ্যের ভ্যালু হবে এল নট, যাকে বলা হয় নিশ্চল দৈর্ঘ্য। তাহলে এল নটকে আমরা বলতে পারি প্রকৃত দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য। তো দেখে নাও, এটাকে নিশ্চল দৈর্ঘ্য বলা হয় বা প্রকৃত লেন্থ বা প্রকৃত দৈর্ঘ্য বলা হয়। নিশ্চল দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য আমরা বলতে পারি। এইটুকু বুঝছো? আচ্ছা, এবার একটা রকেটের মধ্যে এখন এই লাঠিটাকে নিয়ে যাওয়া হবে। এই যে রকেট আমি আঁকলাম,
তো রকেটের মধ্যে এই লাঠিটাকে নিয়ে যাওয়া হবে, রকেটটা ভি ভেলোসিটিতে, আলোর কাছাকাছি বেগে গতিশীল, ভি বেগে। এই লাঠিটাকে এখন কি করা হবে, রকেটের মধ্যে নিয়ে যাওয়া হলো। এই দেখো রকেটের মধ্যে আমরা এই লাঠিটাকে নিয়ে গেলাম, রকেটের মধ্যে এই লাঠিটাকে নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম আমরা রকেটের মধ্যে লাঠিটাকে নিয়ে গেলাম, রকেটের মধ্যে। তুমি, তোমার মন খারাপ হয়ে গেছে, তুমি এখন আর হাসতেছো না, তোমার মন খারাপ হয়ে গেছে, কারণ তুমি লাঠির মায়াটা ছাড়তে পারো নাই, দণ্ডটার মায়া তুমি ছাড়তে পারো নাই, এই দণ্ডের মায়া তুমি ছাড়তে পারো নাই। তুমি যদি এই দণ্ডের দৈর্ঘ্যটা এখন পরিমাপ করো, তুমি দাঁড়ায় থেকে তুমি যদি এই দণ্ডের দৈর্ঘ্যটা পরিমাপ করো, এই পরিমাপকৃত দণ্ডের দৈর্ঘ্যটা হবে হচ্ছে এল, যাকে বলা হয়, এই এল কে বলা হয় গতীয় দৈর্ঘ্য। এই এল কে বলা হয় কি বলতো, গতীয় দৈর্ঘ্য। তুমি যদি তোমার মন খারাপ করে ওই রকেটের মধ্যে থাকা অবস্থায়, রকেটের মধ্যে ভি বেগে গতিশীল থাকা অবস্থায় লাঠিটার দৈর্ঘ্যটা পরিমাপ করো, এই লাঠিটার দৈর্ঘ্যটা তুমি যদি পরিমাপ করো, সেই পরিমাপকৃত দৈর্ঘ্যের ভ্যালু হবে এল, এবং এই দৈর্ঘ্যটা হবে ছোট, এই এল নটের দৈর্ঘ্যটা হবে বড়, এল নট, আর এই এল দৈর্ঘ্যটা হবে ছোট। মনে রাখবা যে এল দৈর্ঘ্যটা হবে ছোট, এল নট দৈর্ঘ্যটা হবে অবশ্যই বড়, গতীয় দৈর্ঘ্যটা ছোট হয়। তো এই যে এল এবং এল নটের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ, বা এল এবং এল নটের মধ্যে একটা সম্পর্ক সূচক ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। খুবই সহজ সাবলীল ফর্মুলা। তো এই ফর্মুলাটা একটু মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এমন একটা কেস তোমাকে বলতে পারে, এমন কেস তোমাকে বলতে পারে, আরেকটা কেস তোমাকে বলতে পারে, আরেকটা কেস হতে পারে। কি কেস হতে পারে খেয়াল করবা, কেস নাম্বার 2 লেখো। আর একটা কেস আমাদের জীবনে ঘটতে পারে, সেই জীবনে ঘটা কেসটা কি, কেসটা হচ্ছে মনে করো একদম আগের মতোই ঘটনা হতে পারে, যে এটা একটা ফ্লোর বা একটা মাটি। তো মাটির উপর তুমি আসো, এই যে তুমি মাটির উপর আসো, এই যে তুমি মাটির উপর আসো, তোমার মন খুব খুশি, মাটিতে তুমি সুন্দর করে দাঁড়ায় আসো, এইভাবে তুমি সুন্দর করে দাঁড়ায় আসো। তোমার সামনে একটা লাঠি বা দণ্ড আছে, তোমার সামনে একটা লাঠি বা দণ্ড আছে, এই হচ্ছে দণ্ড, ঠিক আছে। তুমি চুপ করে দাঁড়ায় আসো, তোমার সামনে একটা লাঠি আছে। তুমি যদি এখন এই লাঠিটার দৈর্ঘ্যটা পরিমাপ করো, তুমি যদি এই লাঠিটার দৈর্ঘ্য পরিমাপ করো, সেই পরিমাপকৃত দৈর্ঘ্যের ভ্যালু হবে এল নট। কি হবে, এল নট। আচ্ছা, এবার তোমার মনে খুব সুখ লাগছে, তোমার মনে অনেক সুখ লাগছে, তোমার মনে তোমার ইচ্ছা হয়েছে যে তুমি রকেটে উড়বা, তুমি রকেটে উড়বা। তো এই যে একটা রকেট, এই রকেটটা ভি বেগে উঠতেছে, তো তুমি কি করলে, যে তুমি অবজারভার, তুমি এখন এই রকেটের মধ্যে চলে গেলা, অবজারভার এখন রকেটের মধ্যে, অবজারভার পর্যবেক্ষক, এই হচ্ছে তুমি এখন কি কার মধ্যে বলো তো, রকেটের মধ্যে। তো তুমি এই দণ্ডের মায়া ছাড়তে পারো নাই, তুমি এই রকেটের বেগে, ভি বেগে উড়ন্ত রকেটে, তুমি এই উড়ন্ত অবস্থায় রকেটের মায়া ত্যাগ করতে পারো নাই। এই উড়ন্ত অবস্থায় তুমি এই দণ্ডের দৈর্ঘ্যটা মাপতে চাও, তো তুমি উড়ন্ত অবস্থায় এই দণ্ডের দৈর্ঘ্য যেটা পরিমাপ করবা সেটা হচ্ছে এল। খেয়াল করবা, তুমি উড়ন্ত অবস্থায়, উঠতে থাকা অবস্থায়, উড়ন্ত অবস্থায় তুমি যদি দণ্ডের দৈর্ঘ্যটা পরিমাপ করো, দ্যাট ইজ এল। তুমি উড়ন্ত অবস্থায় দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করলে সেটা হবে এল। আর তুমি যদি এখানে দাঁড়ায় থাকো সামনে চুপ করে, মানে তুমি দাঁড়ায় আসছো পকেটে হাত দিয়ে, সামনে দেখতেছো দণ্ডটা, এই সামনে, এই দণ্ড সামনে আসে, দাঁড়ায় আসছো চুপ করে, দণ্ড দেখতেছো, ও দণ্ড তোমার দৈর্ঘ্য আমি মাপলাম, সেটা হবে এল নট। তো তুমি উঠতেছো, আকাশে উড়ে বেড়াচ্ছ, উঠতে থাকা অবস্থায় দণ্ডের দৈর্ঘ্য মাপতেছো, দ্যাট ইজ এল। বুঝতে পারছো কিনা বলো? বলো বুঝতে পারলো কিনা? সাত মানে সাকিব ভাই রে ভাই। ওকে, আচ্ছা, তো খেয়াল করবা, এইটুকু বুঝলাম আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমরা দৈর্ঘ্য সংকোচন অল্প করে পড়বো, আর বেশি করে পড়বো ইনশাল্লাহ এর পরের ক্লাসে। মানে দৈর্ঘ্য সংকোচন আমাদের অল্প একটু লাগবে, আপেক্ষিক বেগটা শেষ হয় নাই, আপেক্ষিক বেগের একটা ম্যাথ করতে
দৈর্ঘ্য সংকোচন আমাদের অল্প একটু লাগে, তো অল্প একটু পড়লাম। দৈর্ঘ্য সংকোচন আমরা আবার পড়বো নেক্সট পরের ক্লাসে, মানে কাল সোমবার তো ক্লাস আছে, তার পরের ক্লাসে মানে হচ্ছে শুক্রবারে পড়বো ইনশাল্লাহ, শুক্রবারে পড়বো, ঠিক আছে? মানে আপনি এই চ্যাপ্টার 8 পরের ক্লাসে পড়বো। আচ্ছা, এনিওয়ে, তো আমরা দৈর্ঘ্য সংকোচন একটা ছোট ম্যাথ করি, একটা ছোট ম্যাথ যেহেতু শিখলাম, ছোট একটা ম্যাথ করি আমরা, পিচ্ছে একটা ম্যাথ করি। সরি একা, তো লেখো লিখবা গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য তার স্থির দৈর্ঘ্যের অর্ধেক হলে রকেটের দ্রুতি কত? এটা হচ্ছে আমাদের ম্যাথ। লিখে নাও, ভালো ম্যাথ, পরীক্ষা আসে। আচ্ছা, তো দেখো, আচ্ছা এবার দেখবা গতিশীল রকেটের দৈর্ঘ্য তার স্থির দৈর্ঘ্যের অর্ধেক হলে রকেটের দ্রুতি কত? খুবই সহজ ম্যাথ, তো করি আমরা, একেবারে ফিল করবা, ঠিক আছে? ফিল করবা। তো একটা পর্যবেক্ষক চিন্তা করে নাও, পর্যবেক্ষক হিসেবে নিজেকে চিন্তা করলে ভালো লাগে, নিজের বিজ্ঞানী লাগে, তো নিজের একটু বিজ্ঞানী লাগানোর চেষ্টা করো। তো এই হচ্ছে মাটি, ভূমি। আচ্ছা, তো এটা মনে করো তুমি বিজ্ঞানী, পর্যবেক্ষণ করতেছো, তুমি এই যে মুখটা এরকম বিজ্ঞানী হলে তো একটু মানে হাসা যাবে না, আবার মন খারাপও করা যাবে না, একটু ভাব নিতে হবে। এটা মনে করো তুমি, তো তোমার সামনে একটা রকেট আছে, এই হচ্ছে রকেট, তোমার সামনে রকেট আছে, ঠিক আছে? এই হচ্ছে রকেট, ছোট্ট রকেট, সুন্দর একটা রকেট, দেখো এই তোমার সামনে একটা রকেট আছে, ওকে? আচ্ছা, তুমি দাঁড়ায় আসছো চুপ করে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি দাঁড়ায় আসছো চুপ করে, তোমার সামনে একটা রকেট আছে, তুমি রকেটটা দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপলা। তো তুমি যদি রকেটটা দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপো, এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে L0, যেটা কিনা রকেটের স্থির দৈর্ঘ্য, বুঝে গেছো? আচ্ছা, তারপর এই রকেটটা কি তোমার সাথে থাকবে নাকি? রকেট কি তোমার এত ভালোবাসে নাকি? রকেট তো তোমার সাথে থাকবে না, উড়ে যাবে। তো রকেট এখন কি করবে? এই রকেট এখন আকাশে উড়বে। এই হচ্ছে রকেট আর তোমার সাথে নাই, রকেট তোমার মায়া ত্যাগ করে কই চলে গেছে? আকাশে চলে গেছে, আকাশে। তো রকেট এখন আকাশে উঠতেছে, রকেট তোমার মায়া ত্যাগ করে আকাশে উঠলো, কিন্তু তুমি তো রকেটের মায়া ত্যাগ করতে পারো নাই। তুমি এখন কি করতেছো? এই আকাশে উড়ন্ত রকেটটা দৈর্ঘ্য পরিমাপ করতেছো, তুমি যদি আকাশে উড়ন্ত রকেটটা দৈর্ঘ্য পরিমাপ করো, দ্যাট ইজ এল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার সামনে একটা প্লেন আছে, তুমি এমনি করে পকেটে হাত দিয়ে আসো, তোমার সামনে একটা প্লেন আছে, প্লেনটার দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপলা, স্কেল দিয়ে মেপে দেখলা ওটা কত, ওটা দৈর্ঘ্য হচ্ছে L0। তারপর কি হলো? ওই প্লেনটা আকাশ উড়ে গেল, তারপর তুমি কি করলা? আকাশে এমন তাকায় আসো বোকার মতন, তারপর ওই যে করে আঙ্গুল দিয়ে মাপতেছো, ওই ইয়েটার দৈর্ঘ্য মাপতেছো, আকাশে প্লেনটার দৈর্ঘ্য মাপতেছো, তো ওইটা হচ্ছে আমাদের এল, বুঝে গেছে? তুমি এল মাপতেছো, দ্যাট ইজ গতিশীল দৈর্ঘ্য। তো আমাদের বলছে যে রকেটের গতিশীল দৈর্ঘ্য তার স্থির দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে রকেটের গতিশীল দৈর্ঘ্য হচ্ছে এল, তার স্থির দৈর্ঘ্য হচ্ছে L0, এর কত বলতো? অর্ধেক। তাহলে গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে L = ½ L0। তো এখান থেকে তুমি বের করতে পারবে, আমরা জানি এল এর ফর্মুলা কি, L = L0 √/, এগুলো তো আগের পড়া, 1 - b²/c², এগুলো তো আগের পড়া। এই ফর্মুলাটা এখানে বসায় দাও, তাহলে L0 √1 - b²/c², আর এখানে হচ্ছে তোমার ½ L0, বাদ বাকিগুলো আগের মতোই। এখান থেকে L0 কেটে দাও, কেটে দিলে থাকবে হচ্ছে √1 - b²/c² = 1/2। রুট থাকলে আমরা স্কোয়ার করতে ভালোবাসি, তাহলে খেয়াল করবা
রুট এ স্কোয়ার করলে দুই পক্ষে স্কোয়ার করলে থাকবে হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর হাফ কে স্কোয়ার করলে থাকবে হচ্ছে 1/4। তারপরে খেয়াল করবা এখান থেকে একটু আঁকাই আমরা, এখান থেকে 1/4 কে বামে নিয়ে আসলে হবে হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/4, আর 1 মাইনাস 1/4 মানে 3/4। তারপরে এখান থেকে হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/4 লেখা যায়। এখান থেকে হচ্ছে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু 3/4 লিখতে পারবো। উভয় পক্ষে রুট করে দাও, ভি স্কোয়ার কে রুট করলে হবে ভি, সি স্কোয়ার কে রুট করলে হবে সি, 3 কে রুট করলে হবে √3, 4 কে রুট করলে হবে 2 সামথিং মিটার পার সেকেন্ড। তো এটা আমাদের বের করতে বলছে যে বেগের এই বেগটা কত, রকেটের বেগটা কত। বলো বুঝতে পারলাম কিনা? হ্যাঁ আরেকবার বলতেছি, মেহেদি হাসান আমি আরেকবার বলতেছি, মাহাদি হাসান আমি আরেকবার বলতেছি। এটা মনে করো মাহাদি, মনে করো এটা মাহাদি তুমি, এই যে মনে করো মাহাদি তুমি, তোমার সামনে একটা রকেট শুয়ে আছে, তোমার সামনে চুপ করে, এই যে মনে করো এই যে রকেটের মতো দেখতে, এই যে এরকম করে তোমার সামনে আছে, তুমি এভাবে তাকায় আছো রকেটের দিকে। খেয়াল করো মাহাদি তুমি তুমি এটা তুমি এটা তুমি এভাবে তাকায় আছো, তুমি তুমি দাঁড়ায় আসো চুপ করে, তোমার রকেটে তোমার দাঁড়ায় আসো চুপ করে আসো। এটা দৈর্ঘ্য তুমি যেটা মাপলা চুপ করে, তোমার রকেট তোমার সামনে আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে L0, দ্যাট ইজ L0। তারপর কি হলো, রকেটটা উই করে উঠতেছে, রকেটটা আকাশে ভি বেগে উঠতেছে। তখন তুমি ওই উড়ন্ত রকেটটার দৈর্ঘ্য মাপতেছো, উড়ন্ত রকেটটার দৈর্ঘ্য যেটা মাপতেছো দ্যাট ইজ L। কোশ্চেনে বলছে উড়ন্ত রকেটের দৈর্ঘ্য, গতীয় দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের অর্ধেক হলে এই ভি এর ভ্যালুটা কত হবে, বাকিটুকু আশা করি বুঝবা। হাই ফারদিন, একটু নাও, একটু এই নাও ফারদিন। আচ্ছা তো হাই দাও, টাটা, হাই দাও, হ্যালো হ্যালো, হাই দাও, হ্যালো, চলে আসছে নাও। হ্যাঁ আমার ধারণা লাগছে ভাইয়া কার সাথে কথা বলে। আরে নূর সাইদা বললো দেখাতে, দেখাই ফেললাম। গতিশীল অবস্থার দৈর্ঘ্য কমে যায় কেন? ওই যে ইয়ার কারণে, আলোর বেগে গেলে দৈর্ঘ্যটা কমে যায়, বুঝছো? আলোর বেগে গেলে দৈর্ঘ্যটা কমে যায়, ঠিক আছে? এটার প্রমাণ তো আমাদের লাগবে না, সেই জন্য প্রমাণটা দেখালাম না, ঠিক আছে? গতিশীল বেগে চললে, ঠিক আছে, এই গতিশীল আলোর বেগের কারণে তার দৈর্ঘ্যটা কমে যায়, ভরটা বেড়ে যায়, যেমন ভরটা বেড়ে যায় দৈর্ঘ্যটা কমে যায়, ওই রকম আর কি, ঠিক আছে? ভর যেমন বাড়ে দৈর্ঘ্যটা কমে যায়, এই। আচ্ছা, তো এবার আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো লিখে নাও একটা ম্যাথ প্রবলেম। আরে তাই নাকি? ইস্তাক রহমান। আচ্ছা তো লেখো ম্যাথ প্রবলেম, মেবি কত নম্বর হবে জানি না, 6 নম্বর মেবি। আচ্ছা তো ম্যাথ প্রবলেম লেখো, ম্যাথ প্রবলেম সেটা হচ্ছে ফাতেন এ ছিল না, আমাদের এই থিওরি আসবে না বললাম তো। আচ্ছা এছাড়া আমি একটা লিঙ্ক দিছিলাম, ওই লিঙ্কটা দেখতে পারো, ওই লিঙ্কে এটার কাহিনী বলা আছে। তোমার যদি জানতে ইচ্ছা করে যে কেন রকেটের দৈর্ঘ্যটা ছোট হয়, এটার লিঙ্ক আমি দিছি সবাইকে, যে এটার প্রমাণগুলার লিঙ্ক, প্রত্যেকটা সূত্রের প্রমাণের লিঙ্ক দিছি, প্রমাণটা দেখলে বুঝতে পারবা। তো লেখো 120 মিটার, এটা খুব দারুণ ম্যাথ। 120 মিটার দৈর্ঘ্যের 120 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পর
দুটি ট্রেন পরস্পরের দিকে, দুটি ট্রেন পরস্পরের দিকে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, 0.8 সি বেগে 0.8 সি বেগে অগ্রসর হলে লিখবা একটি ট্রেনকে অপর ট্রেন অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগবে, সময় লাগবে। দ্রুত লেখো। খুব সুন্দর একটা ম্যাথ, বুয়েটের একটা ম্যাথ, মানে বুয়েট টাইপের ম্যাথ। আচ্ছা, তো দেখো 120 মিটার দৈর্ঘ্যের দুইটা ট্রেন পরস্পরের দিকে 0.8 সি বেগে অগ্রসর হলে একটি ট্রেনকে অপর ট্রেন অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগবে। তাহলে আমরা সলিউশনে চলে যাই। খুবই ঠান্ডা মাথায় চিন্তা করবা, খুবই ঠান্ডা মাথায়, স্টেপগুলো মনে রাখলেই পারবা। তো দুইটা ট্রেন, তো এই একটা ট্রেন অবশ্যই পরস্পর মুখোমুখি, বলছে না মুখোমুখি। এই একটা ট্রেন ধরলাম কালো ট্রেন, তো নাম দিলাম পি ট্রেন, পি ট্রেন মুখোমুখি। আর এখানে হচ্ছে আমার আরেকটা ট্রেন আছে কালো ট্রেন পি, আর এটা মনে করো লাল কালারের ট্রেন, একেবারে মুখোমুখি অবস্থানে আছে। তো এই হচ্ছে লাল কালারের ট্রেন। তো এই ট্রেনটাকে আমি ধরলাম হচ্ছে কিউ ট্রেন, এই যে কিউ ট্রেন, বুঝলাম। তো এগুলোর স্থির দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এগুলোর দৈর্ঘ্য 120 মিটার করে। তো এই দৈর্ঘ্যটা হচ্ছে 120 মিটার এই ট্রেনের দৈর্ঘ্য, আবার এই ট্রেনের দৈর্ঘ্যটাও হচ্ছে 120 মিটার। এগুলো স্থির দৈর্ঘ্য, বলে দেওয়া নাই ওভাবে, বা বুঝে নিতে হবে। তো যাই হোক, খেয়াল করো, তো আমাদের ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার, রাইট? ওকে। পি ট্রেন কিউ ট্রেন পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, দিকে। পি ট্রেন ডান দিক বরাবর যাচ্ছে, পি ট্রেনের বেগ হচ্ছে 0.8 সি। কিউ ট্রেন বাম দিক বরাবর যাচ্ছে, বাম দিক বরাবর, কিউ ট্রেনের বেগ হচ্ছে 0.8 সি। তো আমাদের বলছে যে যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করে ফেলবে বা অতিক্রম করে ফেলবে, মানে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে ফেলবে, মানে যে এরকম অবস্থা সৃষ্টি হবে, যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম, মনে করো দুটো ট্রেন যেরকম, যখন একটা এই মুখোমুখি আছে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে ফেলবে, যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে ফেলবে, ওইটুকু সময় কতটুকু সময়ে অতিক্রমটা করবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে খেয়াল করবা। এবার আমরা এই টাইপের ম্যাথ করার জন্য দেখো দুইটা ট্রেনেরই কিন্তু বেগ আছে, তো যে কোনো একজনকে স্থির চিন্তা করতে হয়। এখন কথা হচ্ছে, একটা কথা আজীবন মনে রাখবা, যে পর্যবেক্ষক সবসময়, ফিজিক্সের ক্ষেত্রে পর্যবেক্ষক সবসময় নিজের স্থির ভাবে, ফিজিক্সের ক্ষেত্রে পর্যবেক্ষক সবসময় নিজেকে স্থির ভাবে। এটা অফলাইনে খুব মজা করে দেখাইছিলাম, অনলাইনে তো আসলে এত মজা করা সম্ভব না, তাও চেষ্টা করি। অনলাইনে খুব কম মজা করার চেষ্টা করি, অফলাইনে এটা খুব মজা করে দেখাইছিলাম। তো বলি, মনে রাখবা, পর্যবেক্ষক সবসময় নিজের স্থির দাবি করে, সবসময় ফিজিক্সের ক্ষেত্রে। ব্যাপারটা এরকম যে ট্রেনের তো তোমরা গেছো, ট্রেনে উঠছো, তো ট্রেনের কামরার মধ্যে দুজন ব্যক্তি যদি বসা থাকে, তখন কিন্তু ট্রেনের কামরার মধ্যে থাকা ব্যক্তিরা নিজেদেরকে স্থির দাবি করে। ট্রেনের বাইরে যখন সে তাকায়, তখন বলে যে গাছ হয়তো গতিশীল, গাছপালা নদী নালা হয়তো পেছন দিকে মুভ করতেছে, কিন্তু তারা নিজেদের স্থির। তো ফিজিক্সে পর্যবেক্ষক নিজেকে সবসময় স্থির দাবি করে। এখন ব্যাপারটা হচ্ছে, মনে করো আমার সামনে, এই যে ধরো আমার সামনে একটা গ্লাস আছে, খেয়াল করবা, গ্লাস, আমি হেঁটে হেঁটে গ্লাসের সামনে গেলাম, খেয়াল করবা, এই যে গ্লাস, আমি হেঁটে হেঁটে গ্লাসের সামনে গেলাম, ঠিক আছে? আমি কি বলবো জানো? আমি বলবো গ্লাসটা আমার দিকে এগোয় আসছে, আমি গেছি বা আমার বেগ আছে, এটা আমি বলবো না। তোমরা হয়তো বলবা যে ফারহান ভাইয়ের বেগ আছে, কারণ তোমরা দেখছো, তোমরা খুব মন দিয়ে দেখবা, এগুলো কিন্তু কেউ বলে নাই ভাবে। তোমরা দেখছো যে ফারহান ভাই এখান থেকে এই বন্ধু গেছে, তোমরা দেখছো যে আমি এখান থেকে এখানে গেছি, মানে আমার স্মরণ ঘটছে টি সময়, তাহলে অবশ্যই বেগ আছে। তোমরা দেখছো আমার বেগ আছে, কিন্তু আমি আমার নিজের বেগ আছে এটা আমি বলবো না, আমি পর্যবেক্ষক। তাহলে খেয়াল করবা কি বললাম, এই যে মনে করো গ্লাস, আমি সামনে হেঁটে যাচ্ছি,
কিন্তু আমি বলবো না যে আমি গতিশীল, আমি বলবো যে গ্লাসটা আমার দিকে এগোয় আসছে, গ্লাসটা, ঠিক আছে, আমি বলবো যে গ্লাসটা আমার কাছে এগোয় আসছে, আমি পর্যবেক্ষক তাই। কেন আমি এটা বলবো না, কেন আমি নিজেকে স্থির দাবি করতেছি? ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যতই হাঁটি না কেন, মনে করো আমি আমার বাসা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলে গেছি, তাও আমি বলবো যে আমার কোনো বেগ ছিল না, আমার বেগ জিরো। কেন জানো? কারণ আমার বেগ মানে কি, টি সময়ের স্মরণ। তো আমার দেহ কি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? আমার হাত কি আমার থেকে খুলে চলে যাচ্ছে? না, আমার দেহ আমার কাছেই আছে, আমার দেহ আমার মন আমার কাছেই আছে, এটা তো আমার থেকে দূরে সরে যাচ্ছে না। তাহলে আমার দেহ আমার সাপেক্ষে আমার দেহের কোনো স্মরণ নাই, তাহলে কি জন্য আমি বলবো যে আমার বেগ আছে? ব্যাপারটা বুঝছো ফিজিক্সের ভাষায়? আমি যতই হাঁটাচলা করি না কেন, যতই আমি হাঁটাচলা করি না কেন, যতই দৌড়াই না কেন, যতই দৌড়াই না কেন, যতই দৌড়াই না কেন, যতই আমার দেহ কি আমার থেকে খুলে বাইরে চলে যাচ্ছে? না, তাহলে আমার বেগ কিন্তু নাই, যতই আমি দৌড়াই না কেন। তো আমার সাপেক্ষে আমার বেগ কিন্তু নাই। তো পর্যবেক্ষক যে কিনা পর্যবেক্ষণ করে তার কোনো বেগ নাই ফিজিক্সের ভাষায়। তো এটুকু বুঝছি কিনা বলো? ঠিক আছে, না সমস্যা নেই, আলিয়া ফেরদৌস তোমাদের দোয়া থাকলেই হবে। এক্স্যাক্টলি, নিজের দোষ কখনো নিজে দেখেন, এক্স্যাক্টলি এরকমই কিছু একটা। বুঝছো ব্যাপারটা? বুঝছো? এই যে কলম মনে এখানে আছে, এই কলম চুপ করে বসে আছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি কলমের সামনে, আমি বলবো যে কলমের বেগ এই দিকে, আমি বলবো মিথ্যা কথা বলবো, কলমের বেগ এই দিকে, তাই না? আমি যাচ্ছি, বলবো কলম আমার কাছে আসতেছে, কিন্তু আমি বলবো না যে আমি সামনে গেছি। মজার বিষয়টা, আমার বেগ নাই, আমি বলবো যে আমার কোনো বেগ নেই, কারণ আমার দেহ, আমার সবকিছু, আমার হাত পা আঙ্গুল চশমা সবই আমার কাছে আছে, তা আমার কোনো স্মরণ নেই, তাহলে আমার কিসের বেগ আছে? আমি বলবো যে কলমটার পেছন দিকে বেগ আছে, এই আমি বলবো, মিথ্যা কথা বলবো, কিছু করার নেই। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝছো কিনা বলো? ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। ওকে, আমি কিছু করিনি, ঠিক আছে, আমি কিছু করিনি, আমি বলবো যে আসছে, কি বলে, কলম আমার কাছে আসছে। আচ্ছা, তো যে কোনো একজনকে পর্যবেক্ষক ধরে নাও, যে কোনো একজনকে, কারণ এরকম দুইটা বেগ থাকলে ঝামেলা হবে ক্যালকুলেশন করতে। তো আমি ধরলাম পি হচ্ছে পর্যবেক্ষক, পি কে আমি পর্যবেক্ষক ধরলাম, তাহলে পি হচ্ছে অ্যানালাইসিস করবে পি। আচ্ছা, তো প্রথম তাহলে আমি বের করতে চাই যে পি এর সাপেক্ষে কিউ এর বেগটা কত, মানে পি এর কাছে এই কিউ এর বেগটা কত বলে মনে হচ্ছে। কিউ এর অ্যাকচুয়াল বেগ কিন্তু 0.8c, কিন্তু আমি চাচ্ছি পি এর সাপেক্ষে কিউ এর বেগ আমরা বের করবো, কারণ আমি পি কে পর্যবেক্ষক ধরছি, পি কে, তাহলে আমরা পি কে পর্যবেক্ষক ধরলাম, তাহলে পি কে আমরা পর্যবেক্ষক ধরলাম, পি কে পর্যবেক্ষক ধরলাম, যদি আমি পি কে পর্যবেক্ষক ধরি, তাহলে আমার পি এর কাছে মনে হওয়া কিউ এর বেগ লাগবে। তাহলে পি কি চিন্তা করতেছে, পি মনে মনে যে কিউ এর বেগটা কত, তাহলে আমার পি এর সাপেক্ষে কিউ এর বেগ লাগবে, তাহলে পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ লাগবে, তাহলে কিউ এর আপেক্ষিক বেগ লাগবে, তাহলে পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ আমাদের লাগবে। তাহলে খেয়াল করবা, তাহলে পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ আমরা বের করবো, দ্যাট ইজ আমি ভি ধরি, ভি আপেক্ষিক বেগ ভি ধরলাম, তুমি কিউপি লিখতে পারো, এনিওয়ে। তাহলে ভি ইজ ইকুয়াল টু বিপরীত দিকে না, তাহলে বিপরীত দিকে হলে কি করতে হয়, বিপরীত দিকে হলে যোগ করতে হয়, দেখো ডানে একটা বেগ বামে একটা বেগ যোগ করে বের করতে হয়, তাহলে বেগের যোগফল, তাহলে বেগের যোগফল ডিভাইডেড বাই, যোগ করতে হয় 1 প্লাস বেগের গুণফল বাই সি স্কয়ার, একবারে দেখবা যে এই মানটা আসবে, ক্যালকুলেশন করলে এই মানটা আসবে হচ্ছে 2.9 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমরা বের করলাম, এটা হচ্ছে পি এর কাছে মনে হওয়া কিউ এর বেগ, এটুকু বুঝছো? ঠিক আছে, তাহলে এখন আমি বের করব, এটুকু বুঝছি কিনা বলো, এইটুকু কমেন্টে জানো। এখন আমরা পি এর চিন্তা ভাবনা দেখবো, তাহলে পি এর চিন্তা ভাবনা এখন আমরা একটু অ্যানালাইসিস করবো যে পি কি চিন্তা করতেছে, তাহলে পি এর চিন্তা ভাবনা মানে যে পর্যবেক্ষক তার চিন্তা ভাবনা আমরা একটু আঁকবো, পি কি চিন্তা করতেছে, পি কিন্তু নিজের গতিশীল চিন্তা করতেছে না, মানে প্রত্যেকে নিজেরাই স্থির দাবি করে, তাহলে পি চিন্তা করতেছে সেই স্থির, পি এর চিন্তা ভাবনা আমি এখন দেখবো, পি চিন্তা করতেছে সে হচ্ছে স্থির, যে কালো ট্রেন হচ্ছে পি, তাহলে পি চিন্তা করতেছে যে সে হচ্ছে স্থির,
তাহলে পি চিন্তা করতেছে সে স্থির, আর পি চিন্তা করতেছে কিউ এত বেগে না, কিউ এই যে 2.9 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর যাচ্ছে, বাম দিকে যাচ্ছে। তাহলে পি এর কাছে মনে হচ্ছে যেন কিউ, এই হচ্ছে আমাদের কিউ, খেয়াল করবা মন দিয়ে, একটু কঠিন ম্যাথ বাট আমি একটু খুব মজা করে বুঝাচ্ছি, খুব সহজ লাগবে ইনশাল্লাহ। তাহলে খেয়াল করবা এই হচ্ছে আমাদের কিউ, এই যে দেখো কিউ ট্রেন, তাহলে কিউ পি এর কাছে মনে হচ্ছে যে কিউ তার নিজের দিকে, নিজের কাছে, তার নিজের দিকে, কিউ নিজের দিকে এই বরাবর কত বেগে মুভ করতেছে, ভি বেগে, মানে ভি ইকুয়াল টু 2.9 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে মুভ করতেছে। বোঝা গেল কিনা বলো তো? বোঝা গেল। তাহলে খেয়াল করবা পি এর কাছে মনে হচ্ছে সেই স্থির, আর পি ভাবতেছে কিউ এই যে এত বেগের, কারণ এই যে পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ, পি ভাবতেছে যে কিউ এত বেগে নিজের কাছে আসতেছে। বুঝলাম কিনা বলো? ওকে, একেবারে সোজা মনে হবে, একেবারে কঠিন ম্যাথ কিন্তু আসলে। তো খেয়াল করবা, এবার কথা হচ্ছে পি ভাবতেছে ও মা গো মা, এই কিউ আলোর বেগে চলতেছে, কিউ আলোর বেগে চলতেছে। তাহলে যে কোনো বস্তু আলোর বেগে চললে তার দৈর্ঘ্য কি আর আগেরটা থাকবে? না, তার দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে না? আচ্ছা, কিউ এর স্থির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, মানে মনে করো কিউ একটা ট্রেন, এই হচ্ছে ট্রেন, এই যে ট্রেন, এই ট্রেনটা তোমার সামনে আছে, তুমি এমনি তাকায় আসছো ট্রেনটার দিকে, এই ট্রেনটা তুমি এমনি দাঁড়ায় আসছো চুপ করে, তোমার সামনে ট্রেনটা আছে, তুমি এই ট্রেনটার দৈর্ঘ্য মেপে দেখলা 120 মিটার, এটা হচ্ছে স্থির দৈর্ঘ্য। তাহলে কিউ ট্রেনের স্থির দৈর্ঘ্য বলে দেওয়া নাই কোশ্চেনে, বুঝে নিতে হবে, কোশ্চেনের ভাষা পড়ে, কোশ্চেনের ফিলিংস পড়ে বুঝতে হবে। তাহলে কিউ এর স্থির দৈর্ঘ্য দেওয়া আছে এল নট 120 মিটার, কিন্তু পি এর কাছে মনে হচ্ছে ও মা গো মা, কিউ হচ্ছে আলোর কাছাকাছি বেগে মুভ করতেছে, কিউ আলোর কাছাকাছি বেগে মুভ করতেছে। তাহলে যদি কোনো বস্তু আলোর কাছাকাছি বেগে মুভ করে তার দৈর্ঘ্য ছোট হয়ে যায় না? তার দৈর্ঘ্য, তাহলে কিউ এর নতুন দৈর্ঘ্য হবে হচ্ছে এল। বোঝা গেল? কিউ এর আদি দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য 120 মিটার, আর কিউ এর নতুন দৈর্ঘ্য, কারণ পি এর কাছে মনে হচ্ছে যে কিউ আলোর বেগে মুভ করতেছে, তাহলে কিউ এর দৈর্ঘ্য কত? এল। তাহলে এই এলটা আমরা বের করবো, এল। তাহলে আমরা জানি এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে কিউ এত বেগে গতিশীল অবস্থায় থাকলে এর দৈর্ঘ্যটা কত বলে মনে হবে? খেয়াল করবা, তাহলে এল নট কত? 120 রুট ওভার 1 মাইনাস ভি কত? ভি হচ্ছে 2.9 ইন্টু 10⁸ স্কোয়ার, এত স্কোয়ার বাই সি স্কোয়ার, বাই সি স্কোয়ার, সি মানে আলোর বেগের স্কোয়ার। এখান থেকে আমরা এলটা বের করতে পারবো, তাহলে এখান থেকে আমরা এল বের করতে পারবো। তাহলে এল ইজ ইকুয়াল টু কত আসে মানটা বলো, কত মিটার আসে দেখবা? সি মানে আলোর বেগের স্কোয়ার, তো আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ এর স্কোয়ার। বলো আমাকে যে কতটুকু আসে, এই এল এর ভ্যালুটা কত আসে, গতীয় দৈর্ঘ্য? না, কোনো সহজ ব্যাখ্যা নেই মাইশা হক, কোনো সহজ ব্যাখ্যা নেই। এল ইজ ইকুয়াল টু 26.34 মিটার। সহজ ব্যাখ্যা থাকলে দিয়েই দিতাম মাইশা হক, বুঝলেন না ব্যাপারটা? সহজ ব্যাখ্যা আছে বাট আমি দিচ্ছি না, এমন তো হওয়ার চান্স কম, তাই না? 4-4.5 বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি, এমনটা হওয়ার চান্স কম, ঠিক আছে? এই হচ্ছে কথা, খেয়াল করবা। তাহলে এই হচ্ছে আমার 26.34 মিটার। বলো বুঝতে পারছি কিনা? এই তাসনিয়া নিশু, এক একজন এক একটা বলতেছো কেন? স্কোয়ার করে ভালো করে। 26.34 হবে না? কোনটা হবে? 30.72 হবে না 26.64? বলো 30.72 কোনটা হবে বলো, কোনটা হবে একটু বলো। তিরিশ 30.72 না? আচ্ছা, 30.72, দ্যাট ইজ 30.72, 30.72 মিটার, ঠিক আছে? তাহলে 30.72 মিটার। এবার এবার তাই নাকি গীতা বর্মন? আচ্ছা, তো খেয়াল করবা, এবার আমাকে একটু বলবা কিউ পি কে ওভারটেক করবে বা অতিক্রম করবে, কিউ পি কে অতিক্রম করবে। দেখো কিউ যদি পি কে অতিক্রম করতে চায় তাহলে কতটুকু দূরত্ব পার করতে হবে বলো তো? 30.72 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে না? বোঝার চেষ্টা করো।
কিউ যদি পি কে অতিক্রম করতে চায়, মানে এরকম যাচ্ছে 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 যাচ্ছে, এই যে ওভারটেক হয়ে গেছে, দেখো অতিক্রম কখন হবে, এই দেখো কিউ যাচ্ছে 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 যাচ্ছে, অতিক্রম করা হয়ে গেছে। তাহলে কিউ কতটুকু গেল, এল পরিমাণ গেল না? তাহলে এটা কি আমার অতিক্রম করতে প্রয়োজনীয় দূরত্ব কি না, দূরত্ব, তাহলে দূরত্ব এটা। তাহলে খেয়াল করবা, তাহলে কিউ এর অতিক্রান্ত দূরত্ব জানি, কিউ এর ভেলোসিটি জানি, তাহলে কিউ এর এই দূরত্বটুকু অতিক্রম করতে যদি টি পরিমাণ টাইম লাগে, এই টাইম টিটা আমরা বের করতে পারবো না? তাহলে কিউ এর এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে যদি টি পরিমাণ টাইম লাগে, টাইমটা আমরা বের করতে পারবো না। কিভাবে? আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু দূরত্ব বাই ভেলোসিটি। তাহলে দূরত্ব ভাগ কি বলতে পারি আমরা, বেগ বলতে পারি। তো আমরা টাইম বের করতে চাই, আমাদের টাইম বের করতে বলছে, তাহলে দ্যাট ইজ টাইম ইজ ইকুয়াল টু দূরত্ব কত, এই যে দূরত্ব 30.72 ভাগ বেগ কত বলতো, বেগ হচ্ছে যে 2.9 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা টি বের করতে পারবো, টি সামথিং সেকেন্ড আমরা বের করতে পারবো। বলো আমরা বুঝতে পারলাম কিনা, তো বলো এখান থেকে কিছু একটা সেকেন্ড আসবে, বলো আমরা বুঝতে পারলাম কিনা, বলো পানি এবার। তো বলো আমরা বুঝতে পারলাম কিনা, ওকে। তো এইটুকু যদি বুঝে থাকি তাহলে তাহলে আমরা তো আমাদের এইটুকু শেষ, তাই তো? একেবারে পারফেক্টলি বুঝলাম কিনা বলো, একেবারে। দূরত্ব কেন এটা হলো অনেকে বলতে পারো, দেখো পি পি তো স্থির, নিজেকে স্থির চিন্তা করতেছে, তাহলে কিউ পি কে অতিক্রম করবে। তাহলে দেখো এই যে কিউ এখানে ছিল, যাচ্ছে 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 যাচ্ছে, অতিক্রম করা হয়ে গেছে, কতটুকু গেল, এল পরিমাণ গেল, এলটাই হচ্ছে দূরত্ব। বুঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখন ছুটি, সাবিহা খানম এই দেখো জানেও এখন ছুটি দেন, জানেও এখন ছুটি হবে, কারণ এটাই হচ্ছে অফলাইন। আমিরা এল বুঝো নাই, এল আচ্ছা আচ্ছা এলটা বুঝাই দিচ্ছি, আমিরা ইসলাম খেয়াল করো, এলটা বুঝাই দিচ্ছি। এল ব্যাপারটা হচ্ছে যে এখানে যে 120 মিটার দেওয়া, মনে করো এটা হচ্ছে কিউ ট্রেন, এই হচ্ছে কিউ একটা ট্রেন, খেয়াল করবা এই হচ্ছে কিউ একটা ট্রেন। এই ট্রেনটা তুমি মনে করো আমিরা, তুমি তুমি একজন হচ্ছে সায়েন্টিস্ট, এভাবে তাকায় আসছো, তোমার সামনে কিউ স্থির, তোমার সামনে কিউ স্থির, চুপ করে বসে আছে কিউ। তখন তুমি এই ট্রেনটা মেপে দেখলা যে এটার দৈর্ঘ্য 120 মিটার, দ্যাট ইজ এল নট। এখন কিউ যদি আলোর কাছাকাছি বেগে মুভ করে, এই যে এত বেগে আলোর কাছাকাছি বেগ, তখন তো তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে, তাই না? দৈর্ঘ্য চেঞ্জ না হলে তো এই চ্যাপ্টার পড়ে লাভ নাই। যদি এই কিউটা আলোর কাছাকাছি বেগে মুভ করে, তখন এর দৈর্ঘ্যটা আর এল হবে না, সরি এল নট হবে না, এল হবে। তো এই এলটা আমরা বের করছি এই ফর্মুলা দিয়ে, এই এলটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করছি, বুঝলাম না? ওকে, ওকে হ্যাঁ গীতা বর্মন সামারি করতেছি খেয়াল করবা। তো ফার্স্টে আমরা কি করছি, যে কোনো একজনকে পর্যবেক্ষক ধরে নিছি যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, কারণ যাকে তুমি পর্যবেক্ষক ধরবা সে নিজেকে স্থির দাবি করবে। তো এই জন্য পি এর সাপেক্ষে কিউ এর বেগ বের করছি, বেগ মানে পি এর কাছে মনে হওয়া কিউ এর ভ্যালোসিটি বের করছি। তাহলে পি এর চিন্তা ভাবনা দেখো, পি এর কাছে মনে হচ্ছে যে কিউ এর বেগটা কত, দেখো এই যে এটা হচ্ছে পি এর কাছে মনে হওয়া কিউ এর বেগ, পি এর কাছে কিউ এর বেগটা এত বলে মনে হচ্ছে, আর পি নিজেকে স্থির দাবি করতেছে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। পি নিজেকে স্থির দাবি করতেছে কারণ পি হচ্ছে পর্যবেক্ষক স্থির। আচ্ছা তাহলে বেগ জানো আর দূরত্ব, এখান থেকে এল দূরত্ব জানো, তাহলে বেগ জানো দূরত্ব জানো, টাইম বের করতে পারবা কতটুকু টাইমে এই কিউ পি কে অতিক্রম করে ফেলতেছে, বুঝলা? ওকে, কতদিন পর আজকে ক্লাস হলো? হ্যাঁ 2টা ক্লাস মাঝখানে মিস গেছে। হ্যাঁ আজকে ছুটি, হ্যাঁ আজকে ছুটি, ঠিক আছে, কারণ এরপরে নতুন টপিক, তো নতুন টপিকটা আছে একটা এইচডাব্লিউ দিই, নিজের একটা বাসায় ট্রাই করো, এটা এইচডাব্লিউ দিই, বাসায় ট্রাই করো, এটা এইচডাব্লিউ, এটা বাসায় ট্রাই করবা। এইচডাব্লিউ কি তোমার দিছিলাম, ভুলে গেছি আমি, মনে হয় ম্যাটা তোমাদের করাই দিয়েছিলাম, ঠিক আছে। আজকে কম 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 পড়া, কারণ নেক্সট দিন নতুন টপিক, তো নতুন টপিকের মাঝখান দিয়ে আসলে চাচ্ছি না, মানে আমি চাচ্ছি যে এক একটা ক্লাসে এক একটা নিউ টপিক থেকে শুরু হোক এবং নিউ টপিকটা ফুললি শেষ হোক, এই হচ্ছে কথা, বুঝছো?
না এই ম্যাটটা আমি করাইছি, এসডাব্লিউ দিয়ে লাভ নেই, এই ম্যাটটা আমি তোমাদের করাই দিচ্ছি, অফলাইনে এসডাব্লিউ দিছি, অনলাইনে আমি করাই দিচ্ছি এই ম্যাটটা, ঠিক আছে? ওকে, আজকে অল্প ক্লাস, ছোট ক্লাস শেষ, ভালো থেকো, আল্লাহ হাফেজ। শিল্পী দাস বলে ফেললাম।